আমাদের তো আজকে হচ্ছে গিয়ে ডে নাম্বার 6। আমরা হচ্ছে গিয়ে প্রিভিয়াস যে 5টা ডে ছিল, আমাদের 5টা ডেতে আমরা যে একটা ওয়েবসাইট ডেভেলপ করব। ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এটা তো আমরা আলোচনা করেছিলাম প্রথম দিকে। ফ্রন্ট এন্ড বলতে হচ্ছে যে একটা ওয়েবসাইটের ভিজুয়াল পার্টটা। যদি আমরা একটু দেখি ভিজুয়াল পার্ট বলতে কোনটাকে বুঝি, ধরেন আপনাদের কোম্পানির সাইটটাই একটু একটু স্লো থাকতে পারে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা যে এখানে যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি, যাই আছে, লেখালেখি বলেন, ছবি বলেন, হ্যাঁ, লিঙ্ক বলেন, সবকিছুই কিন্তু আমরা ওই ইনপুট দিব হচ্ছে গিয়ে আপনার HTML এর মাধ্যমে। এবং ওই ইনপুট দেওয়া যে কন্টেন্ট গুলো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, ওইগুলো হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্ট এন্ডেরই কিন্তু একটা অংশ। ওটা কিন্তু ফ্রন্ট এন্ডেরই অংশ। আমাদের যে ব্রাউজার, ও যেই টেক্সট গুলো আমাদেরকে দেখাচ্ছে বা যে ইনফরমেশন গুলো দিচ্ছে আমাদেরকে দেখানোর জন্য, এগুলো সবই হচ্ছে হাইপার টেক্সট, যেটা আমরা যে HTML দিয়ে প্র্যাকটিস করতেছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওর আসলে হাইপার টেক্সট ব্যতীত এখানে ডিসপ্লে করার কোনো সুযোগ নাই। ধরেন CSS সম্পর্কে আমরা যেটা জানছি, এটা দিয়ে হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইটে কালারফুল করা যায়, ডেকোরেশন করা যাচ্ছে। এরপরে ধরেন ইন্টারফেসটাকে একটু রিচ করা যাচ্ছে। এরপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটার ইন্টারঅ্যাক্টিভিটি আরো বাড়ানো হচ্ছে, যেমন এখানে ক্লিক করলে এই পাশ থেকে যে মেনুটা চলে আসতেছে, তাই না? এই বিষয়গুলো দেখা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছে। বা এই যে উপরে যে পিকচারটা স্লাইড হচ্ছে সুন্দরভাবে, তাহলে এই যে অ্যাক্টিভিটি গুলো, এগুলো সবই কিন্তু ফ্রন্ট এন্ডের পার্ট। এবং এই কাজগুলো করার জন্য আমাকে HTML এর উপরেই কাজ করতে হবে, কারণ HTML ছাড়া তো ব্রাউজারে আউটপুট আসবে না, আর মেইন উদ্দেশ্য তো ব্রাউজার এটার আউটপুটটা নেওয়া। তো যার কারণ হচ্ছে কি HTML এ আসলে কোন কোন বিষয়গুলোতে আমরা গত 5 দিনে ফোকাস দিয়ে আমরা শেষ করলাম, সেটা যদি একটু ফিনিশিং এ আমি আবার একটু টানি। index.html নামে একটা ফাইল নেই, এটাকে আমাদের টেক্সট এডিটরে ওপেন করি। ফাইল ওপেন ফোল্ডার ফাইল। এইটা তো আমাদের বেসিক স্ট্রাকচার, তাই না? একদম HTML শুরু থেকে শেষ পর্যন্ত। ডক টাইপটা কেন জানি ছিল, ডক টাইপ এই যে উপরের যে ইয়াটা, ট্যাগটা ডক টাইপ, মনে আছে কি? মানে HTML যে ভার্সনটা আমরা ইউজ করতেছি 5, HTML5, এটা যাতে ব্রাউজার বুঝতে পারে এটার ভিতরে যে ট্যাগ গুলো আসবে এগুলা HTML5 এর ট্যাগ। এইটা ব্রাউজারকে জানানোর জন্য হচ্ছে ডক টাইপ HTML। আপনি যদি একটু চেক করে দেখেন, যেমন ধরেন এই সাইটেরই আমরা যদি কন্ট্রোল দিয়ে আমরা পেজ সোর্সে যাই, হয়তো দেখতে পারবো ওরও ডক টাইপ HTML আছে। দেখছেন উপরে কিন্তু ডক টাইপ HTML-টা কিন্তু আছে। এরপরে আসেন হচ্ছে গিয়ে ধরেন অন্য যে কোনো আরেকটা সাইটে যাই, লাইক হচ্ছে গিয়ে ধরেন কিসে যাবো, ধরেন আপনাদের আরেকটা জানি কি আছে, সাইনোভিয়া না, নাম জানি কিভাবে লেখে, SYNO। দেন এই ওয়েবসাইটটারও যদি আমি যে কন্ট্রোল বা রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্স, দেখেন তো যে ডক টাইপ HTML-টা আছে না? মানে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে ডক টাইপ HTML-টা কেন, HTML ভার্সনটা বর্তমানে 5, বর্তমানে আর আগে থেকে প্রায় 13-14 দিক থেকে মনে হয়, আমি এক্সাক্ট যেটা মনে নাই, তখন থেকে যে HTML5 এর ভার্সনটা চলতেছে এখন। ওই এটার ব্রাউজারকে জানানোর জন্য হচ্ছে ডক টাইপ HTML। আর বাকি স্ট্রাকচার গুলো হচ্ছে কমন, HTML স্টার্ট থেকে ক্লোজ, এর মাঝখানে সবকিছু। এরপরে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেডের মধ্যে মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টগুলো। যেমন এখানে দুইটা বিষয় চলে আসছে, মেটা, হেডের সেকশনের মধ্যে মেটা দুইটা চলে আসছে, একটা টাইটেল চলে আসছে। এই মেটাটার কাজটা কি?
হ্যাঁ, এই মেটার কাজটা কি, আমি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজটা যদি আমি আমার ওয়েবসাইটে ইউজ করতে চাই, এই মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটা হচ্ছে কি আমাদের লাগবে ইউজ করা। এরপরে ওয়েবসাইটটাকে যদি ডিভাইস রেসপন্সিভ করতে যাই, ডিভাইস রেসপন্সিভ বলতে আমরা তো শুধুমাত্র ডেস্কটপ থেকেই ওয়েবসাইটটা ব্রাউজ করতেছি না, আপনার ফোন থেকেও ব্রাউজ করা হয়। তো এই ফোনের উপর বেস করে যখন কাজ করতে যাব তখন এই ভদ্রলোকের দরকার হবে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1, যার কারণে সাবলাইমের ইন্টেলিজেন্স কি করতেছে, শর্টকাটে পুরোটাই জেনারেট করে দিচ্ছে আর কি। এখন তো আমরা আর ভিউপোর্ট নিয়ে কাজ করতেছি না যদিও, কিন্তু উনি জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। তো এরকম মেটার আরো অনেক বিষয় আছে, যেমন আপনার মেটা লাগে হচ্ছে গিয়ে ধরেন ওয়েবসাইটের এই পেজটাই, এটা ধরেন আমার প্রোডাক্টের ডিটেলস পেজ, কি প্রোডাক্ট ধরেন হচ্ছে গিয়ে ধরেন এই ফোনটা বা এই ল্যাপটপটা যে Lenovo এই মডেলটা, এইটা ধরেন একটা ই কমার্স একটা ওয়েবসাইট যদি হয় বা ওদেরই কর্পোরেট একটা যদি অফিসিয়াল ওয়েবসাইট হয়, এই এই প্রোডাক্ট স্পেসিফিক এই প্রোডাক্টটাকে গুগলে র্যাঙ্কিং আনার জন্য, র্যাঙ্কিং তো বুঝি আমরা, র্যাঙ্কিং এ আনার জন্য হচ্ছে এসইও করতে হয়, যদিও এটা ওয়েবের আরেকটা পার্ট এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখা যাচ্ছে যে আমি লেনোভো লিখে সার্চ করলে দেখা যাচ্ছে লেনোভোর এই মডেলটাই যাতে আগে আসে, এটা চাচ্ছি আমি খুব মার্কেটে হিট করানোর জন্য। তো আমি বলে দিলাম এসইও টিমকে যে আমার এই লেনোভোটাকে নিয়ে তোমরা কাজ করো, এই পেজটাকে নিয়ে। তো লেনোভোর মডেলটা যেই পেজে আসে বা এই মডেলটা ওই পেজটাকে যাতে র্যাঙ্ক হয়, এটার জন্য হচ্ছে কি আপনার উপরে মেটাতে কিছু কাজ করতে হয়। মেটা কিছু টাইটেল আছে, কিওয়ার্ড আছে, এরপর হচ্ছে গিয়া মেটার কিছু ডেসক্রিপশন আছে, যেগুলো হচ্ছে কি আপনার টার্গেটেড কিছু কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড রিসার্চ করে তারা, ওই রিসার্চ করে এখানে ইনপুট গুলো করে থাকে। এরপর একটা হচ্ছে কি আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডের উপর একটা ডেসক্রিপশন লেখে, ওই ডেসক্রিপশনটাও যাতে গুগল ইন্ডেক্সিং করতে গুগলের সুবিধা হয়। তো এই যে এগুলো কিন্তু আসলে আমাদের ভিজিটররা কিন্তু দেখে না, আমাদের ভিজিটররা কিন্তু এই বিষয়গুলো দেখে না, এগুলো দেখে, এগুলো করা হচ্ছে ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয়, যার কারণে এগুলো ভিজিটরদের প্রয়োজন, এগুলো ডেভেলপার এন্ড থেকে বা ইসের এন্ড থেকে প্রয়োজন হয়। তো দুইটা পার্ট যেহেতু এটা তো টাইটেলই, হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে ধরেন আমরা যে ওয়েব পেজটা ওপেন করছি, যেমন এটার টাইটেলটা দেখতে পাচ্ছি আমরা সাইনোভিয়া ফার্মা লিমিটেড পিএলসি, এইটার টাইটেলটা কি আছে, এটা টাইটেল হতো আপনাদের স্লোগানটা সহ আছে মনে হচ্ছে যে, হ্যাঁ, বেক্সিমকো হাইফেন দিয়ে টকিং বাংলাদেশ টু ওয়ার্ল্ড এরকম। এরপরে যে সাথে কিন্তু বি একটা আইকন আছে, এইটাকে বলে হচ্ছে ফেভিকন আইকন, এটা কি বলে, ফেভিকন, FAVICON। এটা কিরকম, ধরেন আপনাদের এই আইকনটা আমরা যদি একটু জেনারেট করার চেষ্টা করি, দেন ফেভিকন জেনারেটর, ফেভিকন জেনারেটর, এইখানে দেখি অনলাইন থেকে একটা আইকন জেনারেট করি, মানে সবারই তো একটা ব্র্যান্ডের লোগো থাকে, কিন্তু ট্যাবের মধ্যে এই লোগোটা কিন্তু একটু ডিফিকাল্ট দেওয়া, ট্যাবের মধ্যে কেন ডিফিকাল্ট, কারণ এটা একদম ছোট, তো আবার তো হাইলাইট না হলেও কিন্তু আবার একটা ইমপ্রেশন থাকতেছে না, যার কারণে এইটাকে আমরা ধরেন এটা জেনারেট করতে চাই একটা পিএনজি আইকন থেকে, কি পিএনজি আইকন থেকে করব, ধরেন আপনাদের এইটারই একটা লোগোটা আমি ইউজ করি, ডাউনলোড করি, কোথায় ডাউনলোড করব, আমাদের ট্রেনিং এর এই 6 এই ডাউনলোডটা করি, আচ্ছা সেম নামই থাকে। তো দেখি এখান থেকে জেনারেট করা যায় কিনা, যদি এগুলো আমাদের দেখা যাচ্ছে যে প্রফেশনালি কাজ করতে গেলে আপনার ডিপার্টমেন্টে গ্রাফিক ডিজাইনার থাকে না, ওরা হচ্ছে ওইভাবে আইকনটাকে এই সাইজে এনে দেয়। আমি দেখি পিএনজি লোগো, এখানে লোগোটাকে সিলেক্ট করি, ভ্যাকসিনকো ট্রেনিং ডে 6 দেওয়ার কথা, এটা দীর্ঘদিন ধরে ইউজ করা হয় না। একটা জিপ দেখা যাচ্ছে যে দিছে, ওপেন করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটাকে এখান থেকে নিয়েই নেই, নিয়ে এখানে পেস্ট করি, আনজিপ করি, এক্সট্রাক্ট হিয়ার। ও বাবা, অনেকগুলো চলে আসছে, হ্যাঁ, দেখছেন। আচ্ছা, ওপেন করে দেখি কি অবস্থা।
এটা কিন্তু আমাদের কোনো আমরা ডিজাইন কিন্তু করি নাই, আমরা ওইখানে অনলাইনেই আইকনটাকে সরি লোগোটাকে দিয়ে ইয়া করাইছি। বাট এখানে তো আসলে ওরা তো আর আমাদের নিডটা পরিপূর্ণ জানে না। আমরা হয়তো এখানে যেমন আপনাদের এই টিম থেকে হয়তো তারা বি দিয়ে ডিজাইনটা করে নিছে আইকনটাকে। এখন আমরা তো আর এটা পাইলাম না, তাহলে কি করতে পারি? আমরা এখানে এটা অ্যাড করা যায় কিনা একটু দেখি। লিংক আরিয়েল আইকন হাইপার রেফারেন্সে কোন আইকনটা দিব? এখান থেকে একটা করে দেখলাম। এই যে এটাকে ধরেন দিতেছি। ব্রাউজার ওপেন করলাম, হ্যাঁ, জাস্ট কিছু লিখি না, টেস্ট। ওই যে দেখলাম, চেক করে যে আইকনটা আসছে কিনা। এখন আমরা যদি ডিজাইনার দিয়ে আবার বানায় নিই তাহলে আমাদের ওই মতো করে সুন্দর করে হবে। আমরা অনলাইন থেকে জেনারেট করাই নিছি। এখন এই এই বিষয়গুলো তো আর আমাদের ভিজিটরদের কোনো হেডেক না, এটা আমরা যারা ব্যাকএন্ডে ডেভেলপ করব এটা আমাদের ব্যাপার। তো এই হেড সেকশনে হচ্ছে গিয়ে ঘুরে ফিরে আপনার এই লিংকের বিষয়, স্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট ইউজ করে জাভাস্ক্রিপ্টের বিষয়, সিএসএস ইউজ করলে সিএসএস এর বিষয়, এই বিস্তারিত জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে এখানে থাকে। আচ্ছা, তো একটা লিস্ট আমরা করেছিলাম যে এইচটিএমএল এ আমাদের রেগুলার যেটা প্রয়োজন হয়। ধরেন আমরা লিস্ট করি, ওয়েল দিয়ে করছি। ধরেন হেডিং তো আমরা ইউজ করেছি না, হেডিং কয়টা জানি আছে? 1 থেকে 6 না? হেডিং একদম বড় যেটা হেডিং 1, একদম ছোট হেডিং 6, 1 2 3 করে এরকম আপনার ইয়া হয়, বড় থেকে ছোটতে যাওয়া যায়। এরপরে আরেকটা বিষয় প্র্যাকটিস করেছিলাম হচ্ছে গিয়ে ইমেজ নিয়ে। এরপরে আরেকটা বিষয় প্র্যাকটিস করেছিলাম হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে। আমি একটু ওভারভিউ করে দিচ্ছি যেহেতু লং একটা গ্যাপের পরে প্যারাগ্রাফ ছিল। এরপর হচ্ছে আমাদের আসতেছে না, ফাইল সেভ করা আছে কি? এক দুই তিন কয়টা আছে দেখি, আউটপুটে গিয়ে দেখি আমরা। মানে একদম কমন এইচটিএমএল এর যে ট্যাগগুলো রেগুলার ব্যবহার করা হয়, হেডিং, ইমেজ, প্যারাগ্রাফ, লিস্ট, টেবিল, লিংক, ফর্ম বা ব্লক তৈরি করার জন্য ডিভ এবং স্প্যান। আমি একদম লাস্ট ক্লাস পর্যন্ত চলে আসতেছি ওভারভিউ করে। এখন আপনাদের করতে হবে না, কাইন্ডলি একটু স্ক্রিনে জাস্ট ওভারভিউটা আমরা ইয়া করি। তো এইটা কিন্তু এইচটিএমএল লিস্টের কাজ করলাম আমরা, তাই না? আমি যদি একটা হেডিং দিয়ে রাখি, এটা কিসের কাজ? এটা হচ্ছে এইচটিএমএল লিস্ট এটা। আচ্ছা, তাহলে আপনার হেডিং কিন্তু নিয়ে ফেলছি এবং হচ্ছে একটা লিস্টও আমরা নিয়ে ফেলছি। এটা যদি আমরা ইউএল দিয়ে করতাম তাহলে এটা কি কি লিস্ট ছিল? ইউএল আনঅর্ডার লিস্ট। একটা হচ্ছে লিস্ট হচ্ছে অর্ডার করা হচ্ছে আর আনঅর্ডার করা হচ্ছে। ডিফারেন্সটা কোথায়? একটা হচ্ছে আপনার নাম্বার করে আপনি লিস্টটা করতেছেন, আর একটা হচ্ছে কি আপনার বুলেট ইউজ করে ইয়া করতেছেন। এবং হচ্ছে এগুলো আরো চমৎকার করা যায় যখন আমরা সিএসএস ব্যবহার করে কাজ করি। বিভিন্ন আইকন ইউজ করা যায়, এখানে দেখবেন যে আপনার চেক সাইন আছে বা ইয়ে সাইন গুলো আছে,
হ্যাঁ, এগুলো আইকন ইউজ করেও করা যায় সিএসএস এর মাধ্যমে। তো এই লিস্টের মধ্যে হচ্ছে কি আমরা হেডিংটা দেখলাম আর হচ্ছে লিস্ট দেখলাম। এখন আসেন হচ্ছে কি আমরা একটা টেবিল তৈরি করি। টেবিলটা ধরেন আমি h2 দিয়ে বললাম হচ্ছে এমপ্লয়ি ইনফো, এমপ্লয়ি ইনফো, এমপ্লয়ি ইনফো। তাদের ধরেন একটা ডেটাটা বলতে হচ্ছে গিয়ে আগে টেবিল একটা ট্যাগ নিতে হবে তো না? এটা বলতে ধরেন হচ্ছে তার নাম থাকলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে গিয়ে তার ডিপার্টমেন্ট, জাস্ট 3টা কলাম। তাহলে এই টেবিলটা আগে ডিক্লেয়ার করতে হবে। তারপর হচ্ছে গিয়ে নিয়ম অনুযায়ী আসে হচ্ছে গিয়ে টেবিলের হেড পার্ট। এই জন্য আমরা লিখলাম কি টি হেড, একটা ট্যাগ। এটা না লিখলে কিন্তু কোনো অসুবিধা নেই, তবে কি একটা আপনার কি বলে HTML5 এই বিষয়গুলো আরেকটু অপটিমাইজ করে তারা ব্যবহার করার জন্য এই ট্যাগগুলোকে রাখছে। টি হেড, টি হেডের মধ্যে হচ্ছে কি আমরা একটা রো নেওয়ার জন্য টিআর নিলাম, বা টিআর না নিলেও ডাইরেক্ট নিলেও হইতো, ডাইরেক্টই নেই। টিএইচ, টিএইচ মানে কি? টিএইচ রিপ্রেজেন্ট করতেছে টেবিল হেড, টেবিল হেড। টিএইচ এ কি দিব আমরা? আমরা ধরেন হচ্ছে সিরিয়াল নাম্বার দিচ্ছি একটা, বা সিরিয়াল না হয়ে হয়তো আইডি নাম্বার হইতে পারতো, আইডি। পরের টিএইচটা হচ্ছে গিয়ে ধরেন ফার্স্ট নেম, ফার্স্ট নেম। পরেরটা হচ্ছে গিয়ে ধরেন লাস্ট নেম। পরেরটা হচ্ছে গিয়ে ধরেন ডিপার্টমেন্ট। জাস্ট 3-4টা কলাম। তো এই তো এটা হেডিং গুলো দেখতে পাচ্ছি, জাস্ট রো, একটা রোতেই জাস্ট হেডিং গুলো চলে আসছে। আর তাহলে টি হেডের পরে যে পার্টটা সেটা হচ্ছে টি বডি। টি বডিতে আমরা টিআর ট্যাগের মধ্যে, টিআর কেন, টেবিল রো, টেবিল রো, রো ডিক্লেয়ার করা। তার প্রশ্ন আসতে পারে তাহলে উপরেটা তো রো ডিক্লেয়ার করলেন না। ওই টিএইচ দেওয়ার কারণে অটোমেটিক্যালি ও বুঝে নিছে এগুলো প্রত্যেকটা কলামের হেডিং। এগুলা দিলেও কোনো প্রবলেম ছিল না, না দিলেও ও এইটা অটোমেটিক্যালি বুঝে নিবে। এখানে ধরেন আইডি দিলাম 01, ফার্স্ট নেম দিলাম ধরেন এলোন, লাস্ট নেম ধরেন মাস্ক, ডিপার্টমেন্ট কিসে দিব ওকে, ধরেন হচ্ছে গিয়ে দিয়ে দিলাম আইসিটি। তাহলে এরকম করে আমরা আরেকটা টিআর টিডি 02, পরে টিডিতে দিলাম ধরেন হচ্ছে গিয়ে মার্ক, এরপরে ধরেন দিলাম, বানানো তো কঠিন, কি নাম হয়েছে কিনা জানি না, ভুল হইতে পারে, ক্ষমা করবেন। এরপরে হচ্ছে ওরে কি দিব, ওরে দিলাম ফাইন্যান্স, ও ব্যবসা ভালো বুঝে, ফাইন্যান্সে দিয়ে দিলাম। মানে এই রো গুলাকেই কপি পেস্ট করে জাস্ট ডেটাটা বেশি দেখানোর জন্য। এটা দেখতে একটা মানে ইনফরমেশন প্রপারলি ডিসপ্লে করা হলেও টেবিলের লুকটা আসতেছে না, বিকজ অফ হচ্ছে গিয়ে আপনার কি বলে এখানে স্টাইল করতে হবে, স্টাইল। তো স্টাইল তো বুঝি আমরা যে সিএসএস করার জন্য যেটা, তো সিএসএস তো আপনার টাইপ আছে, যেমন এই যে হেডিং, হ্যাঁ, হেডিং এর সাথে যদি আমরা অ্যাট্রিবিউট দিয়ে যদি আমরা স্টাইলটা করি তাহলে এটাকে বলে কি ইনলাইন সিএসএস। এগুলো কিন্তু আমরা আগে থেকেই প্র্যাকটিস করেছিলাম, আমি জাস্ট টাচ করে যাচ্ছি আপনাদের রিভিউ করার জন্য। স্টাইল এটাকে হচ্ছে গিয়ে আমি জাস্ট কালারটা চেঞ্জ করেছি, কালার ধরেন হচ্ছে গিয়ে রেড বা ডার্ক রেড এরকম একটা বিষয় দিলাম। এই যে এই সিএসএস যেটা হলো এটা কিন্তু ইনলাইন সিএসএস। এখন আমি হচ্ছে টেবিলটাকে সিএসএস করার জন্য আপনার হচ্ছে গিয়ে টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে গেলাম হচ্ছে ডিপার্টমেন্টে, হেড ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। হেড ডিপার্টমেন্টে টাইটেলের আগে নিব না পরে, টাইটেলের পরেই নেই। স্টাইল, স্টাইল হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগটা ইউজ করা হয় সিএসএস এর ধরন তিনটা, একটা ইনলাইন, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইনলাইন হচ্ছে গিয়ে ট্যাগের সাথেই
স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করে ফেলে, যেটা যেমন এটা হচ্ছে গিয়ে আমরা করছি কি ধরেন হচ্ছে গিয়ে বললাম এক্সাম্পল অফ ইনলাইন সিএসএস। এটারে কি বলি আমরা, এই যেখানে যে আমরা জাস্ট একটা নোট দিয়ে রাখলাম বা ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম, এটাকে বলে কমেন্ট। এটা আমরা বুঝতেছি কোড ওপেন করলে, বাট এটা কিন্তু ব্রাউজারে নাই, ব্রাউজারে কিন্তু নাই। আচ্ছা, ভালো কথা, একটু খেয়াল করেন বিষয়গুলো, খুব ডিফিকাল্ট না। রেকর্ডগুলো যে আছে, রেকর্ডগুলো জাস্ট আবার একটু রিপিট করলেই দেখা যাবে যে এই বিষয়গুলো আপনার জন্য খুবই ক্লিয়ার হয়ে যাবে। হয়তো রেকর্ডটা দেখতে আপনার ঘন্টাখানিক সময় লাগবে, আবার রেকর্ড দেখে হয়তো এটা অ্যাপ্লাই করতে হয়তো আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে। দ্যাটস ইট, আর কিছুই না। আপনার হচ্ছে গিয়ে এই তো ইনলাইন হচ্ছে এটা এক্সাম্পল, আর এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস, যেটা হচ্ছে এইচটিএমএল এর ফাইলের মধ্যেই হেড সেকশনে স্টাইল ট্যাগ নিয়ে করা হয়। তাহলে আমাদের প্ল্যান হচ্ছে টেবিলকে নিয়ে করা। তো টেবিলকে যদি আমরা একটা বর্ডার অ্যাপ্লাই করি, টেবিল বর্ডার 2 পিক্সেল সলিড গ্রে, মানে বর্ডারটা যে আপনি দিবেন ওকে কিন্তু একটু ওটার ইয়াটাও বলে দিতে হবে, যেটা কোন টাইপের বর্ডার হবে। অনেক সময় বর্ডার থাকে বিভিন্ন রকমের থাকে। আমি এটা যদি অ্যাপ্লাই করি টেবিলে, তো এটা বর্ডার ছাড়া টেবিলের লুকটাই আসতেছে না। বাট দেখেন তো কমান্ডটা দেওয়ার কারণে কি হইলো, টেবিলের চারদিকে বর্ডার নিয়ে নিল। তো এইটা তো আমার সলিউশনটা হইলো না। তাহলে আমাদের হচ্ছে গিয়ে একটু খেয়াল করা দরকার, কমা দিয়ে গ্রুপিং সিলেক্টর যেটাকে বলে, টেবিলের সাথে আমরা কি চেষ্টা করব টি আর কে বর্ডার দেওয়া। দেখেন একটু বিষয়টা, না টি আর কে না, টিডি কে, মানে প্রত্যেকটা ডেটের মধ্যে বর্ডার হয়ে যায়। এখন কিন্তু হইছে, হইলো কিন্তু কেমন একটা বিষয় দেখেন, আপনার পুরাটা একটা বর্ডার, আর প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা বর্ডার কিন্তু দেখছেন। আচ্ছা, আবার ইসে নাই, টিএইচ এ নাই। আচ্ছা, টিএইচ ও আমরা টেবিল, এদিকে হচ্ছে টিএইচ টাও বলে দিই, টেবিল টিএইচ টিডি একসাথে। এখন হ্যাঁ, টিএইচ টা তো এটা অ্যাপ্লাই হইছে, বাট এটা কিন্তু টেবিলের যেই লুকটা আমরা সবসময় আসলে দেখি বা এক্সপেক্ট করি সেটা কিন্তু আসে নাই। এটার জন্য যেটা হচ্ছে আমাদের সিএসএস এ আরেকটা কি আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি কিনা, বর্ডার কলেপস। কলেপস এখন কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি যে সলিউশন হয়ে গেছে, তাই না? তাহলে আমরা ফার্স্টে অ্যাপ্লাই করলাম হচ্ছে গিয়ে বর্ডার, কারে অ্যাপ্লাই করলাম, টেবিল টিএইচটিডি, মানে মেনশন করে দিলাম কে কে হবে, টেবিল টিএইচটিডি গ্রুপ সিলেক্টর করে দিলাম। সিলেক্টরের নামটা বলতেছি কিন্তু পেছনে আবার কিন্তু সিলেক্টর কোথায় আছে এটা বলবো আমি। টেবিল টিএইচটিডি, এটা স্টাইলের মধ্যে এই এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা বলে দিলাম হচ্ছে বর্ডারের এই ঘটনাগুলো হওয়ার জন্য, যার কারণে আমাদের টেবিলের এই লুকটা আসতেছে। এরপর আসেন এখানে যদি আমরা একটা পিকচার দিতে চাই, পিকচার পিকচার কার পিকচার দিব, এই এলন মাস্কের পিকচারই দিই। এমপ্লয়ি ডেটা মেনটেন করতেছি কিন্তু ইয়ে নাই, কি বলে, ছবি নাই। এটা হচ্ছে কি আমি ধরেন এখানে EMP1 এরকম একটা নাম দিলাম ছবিটার। ছবির নামটা কপি করে আমাদের ডে6 ফোল্ডারে কিন্তু রাখতেছি। হয়তো ফোল্ডারটা এলোমেলো হয়ে যাচ্ছে, পরে ঠিক করে নিব। এখানে চাচ্ছি যে হচ্ছে কি ওদের একটা প্রোফাইল পিকচারটা দেখার জন্য, তাহলে একটা হেডিং বাড়াই দিই, ইমেজ, আর এই টিডি গুলোতে একটা করে তো কলাম বাড়বে ছবির জন্য, তাই না? তাহলে মাল্টিপল ভাবে নিতে গেলে জানি না, আমরা কন্ট্রোল ধরে একসাথে সিলেক্ট করে সব জায়গায় একই সাথে লিখে ফেলবো, এরকম প্ল্যান করে কন্ট্রোল কন্ট্রোল, এরপর এখানে টিডি আইএমজি ট্যাগ, এর মধ্যে ছবি। তো সব জায়গায় কিন্তু ছবিটা কি হইলো, সেম নিয়ে নিলাম। নিয়ে এখন যদি আমাদের, আচ্ছা অনেকগুলো ওপেন করে ফেলছি, একটু কমায় ফেলি।
এই তো না আমাদের ইয়েটা একেবারে বেমানান হয়ে গেছে, তাই না? তাহলে এইটারও তো মানে মেডিসিন আছে। মেডিসিন বলতেই হচ্ছে আপনার সিএসএস, মানে ও যেই দিকেই যাক না কেন ওকে স্টাইল করে আমাদের ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। তা আমরা কি করলাম, এখানে আইএমজি ট্যাগটা নিয়ে বললাম হচ্ছে তুমি হাইট হও হচ্ছে গিয়ে 70 পিক্সেল, উইথ হও হচ্ছে গিয়ে উইথ হও হচ্ছে গিয়ে 70 পিক্সেল। এখন আর মোটামুটি ইয়া হচ্ছে না, তাই না? আমরা আবার আছে এখানে আরেকটা কাজ করতে পারি, এই টেবিলের হচ্ছে গিয়ে টেবিলের মধ্যে যে টিএইচটা আছে, টিএইচ একটা ব্যাকগ্রাউন্ড কালার, ও সরি ব্যাকগ্রাউন্ড হাইফেন দিতে হবে, তাই না? কালার হচ্ছে গিয়ে ডার্ক, এই ধরেন ডার্ক সায়ান দিয়ে দিলাম। এটা কি অ্যাপ্লাই হচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে। আর ফন্টের কালারটা হচ্ছে গিয়ে হোয়াইট দিয়ে দিলাম। বুঝতে পারছেন কি? এখন মোটামুটি টেবিলটা নিলাম, তারপরে লিস্টটা দেখলাম। লিস্টে যদি একটা ইনলাইন সিএসএস করে দেই, তাহলে ইউএল ইনলাইন জানি কোনটা, স্টাইল অ্যাট্রিবিউট। আমি জাস্ট কিছুই বললাম না, জাস্ট ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি, ফন্ট FONT সাইজ 24 পিক্সেল করে দিলাম, বেশ লম্বা বা বেশ বড়। পিক্সেল ইউনিটটা তো বলতে হবে কোন একটা, যেমন আমার ল্যাপটপ 1 পিস বা হচ্ছে গিয়ে ওয়াটার মিলিমিটার, এরকম যেরকমটা আমরা বলি। পিক্সেলটা হচ্ছে ইউনিট, ইউনিটটা না দিলে হচ্ছে না আর কি। হ্যাঁ পসিবল, আর সিএসএস দিয়েই আমরা এই বিষয়গুলো করব, আমি ওই দিকেই ধীরে ধীরে যাচ্ছি আমরা। জাস্ট তাহলে আমরা একটু রিভিউ করলাম আর কি, যে ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করছিলাম না, হেড সেকশন স্টাইল ট্যাগ নিয়ে একটু নাড়াচাড়া দেওয়া আর কি। হ্যাঁ, এক্সটার্নাল হচ্ছে কি আবার আরেকটা জায়গায় আরেকটা ফাইল নিয়ে করা। আচ্ছা তাহলে এখানে মোটামুটি টেবিলের এলিমেন্ট, টেবিলের যে ট্যাগ গুলো আছে টেবিল এলিমেন্ট সেগুলো চলে আসছে, টেবিল টিআর টিডি টিএইচ টি হেড টি বডি। হ্যাঁ, আবার একটা আমার রিভিশন হয়ে গেল আমাদের। এদিকে লিস্ট চলে আসছে, হেডিং চলে আসছে, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, বেশ কিছু বিষয় চলে আসছে। আবার হচ্ছে কিভাবে আইকন দিতে হয় টাইটেলে, সেটাও মোটামুটি চলে আসছে এতক্ষণের আলোচনার মধ্যে। না, এটা ধাপে ধাপে ধরে দেখা যাচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স অনুযায়ী চলে আসে। আচ্ছা তাহলে তাহলে দরকারটা কি আমাদের হচ্ছে গিয়ে একটু ইনপুট নেওয়া দরকার। দেখি ইনপুটের ক্ষেত্রে আপনাদের এখানে কোনো অপশন আছে কি না। ইনপুট 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 কন্ট্যাক্টে মেবি আছে না? কন্ট্যাক্টে থাকার কথা না? আচ্ছা ফর্ম টর্ম থাকে না কন্ট্যাক্টে? কন্ট্যাক্টে একটা ইয়া দেখা যাচ্ছে। তো কন্ট্যাক্টের এই বিষয়টা কভার করতে গেলেই দেখা যাচ্ছে যে আপনার ইয়ে চলে আসবে, কি বলে, টেবিলের বিষয়গুলো চলে আসবে। এই যে দেখছেন, এটার নাম মনে আছে কি? করছিলাম কিন্তু আমরা। হ্যাঁ, ইনপুট টাইপ রেডিও। ধরেন এই ওকেই আমরা ধরেন হচ্ছে গিয়ে কপি পেস্ট করি কথার কথা, তাহলে হচ্ছে করে মানে ওর ডিজাইনটা কি দেখি আমরা ইয়া করি, এখানে আনার চেষ্টা করি। H2 নিলাম, হেডিং লিখলাম হচ্ছে গিয়ে কন্টাক্ট আস, কন্টাক্ট আস। এখন কিভাবে নেওয়া যেতে পারে, একটা ফর্ম নিলাম, ফর্মের মধ্যে ওনারা কি লেবেল দিয়ে নিছে কি? হ্যাঁ, যেগুলো কিন্তু লেবেল দেখছেন, এই যে সিলেক্ট কন্টাক্ট, এটা কিন্তু লেবেল একটা।
হচ্ছে ইউর নেম, একটা স্টার সাইন দিয়ে দিছে, এটাও কিন্তু একটা হচ্ছে কি আপনার রিকোয়ার ফিল্ড, এটা মাস্ট ফিল আপ করতে হবে, ইমেল মাস্ট, সাবজেক্ট মাস্ট, কুয়েরি মাস্ট, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা একটু ফিল্ড গুলো মনে রাখেন আপনারা, হ্যাঁ আমাকে বলতে পারেন। লেভেল প্রথমটা ছিল কিসের, প্রথমটা কি ছিল, সিলেক্ট কন্টাক্ট না, সিলেক্ট কন্টাক্ট। সিলেক্ট কন্টাক্টের মধ্যে কি আছে আপনার হচ্ছে গিয়ে যে এগুলা আছে, তাহলে এগুলা কেমনে নিলে সুবিধা হয়, একটা ডিভ নিয়ে করি। ডিভের মানে মনে আছে না, ব্লক করে ফেলে একটা। তাহলে ইনপুট টাইপ কি হবে, রেডিও, ইনপুট টাইপ রেডিও, আর নেম দিলাম কি, এটা নেম কি, ধরেন হচ্ছে গিয়ে কন্টাক্ট, কন্টাক্টই দিচ্ছি, নেম কন্টাক্ট। আর এটার সাথে তো একটা লেবেল থাকবে, এই লেবেলের নামটা কি, জেনারেল কোয়েরি না, জেনারেল কোয়েরি। আমরা কি এটা কপি পেস্ট করতে পারি না, কারণ ডিবে না নিলে কি হচ্ছে, ধরেন আমি এটার মধ্যেই এই ইনপুটটাই কপি পেস্ট করি, দেখেন একটু খেয়াল করে, ওই যে পাশাপাশি চলে আসছে, দেখছেন পাশাপাশি চলে আসছে না, কিন্তু ওইখানে তো দেখছি আমরা নিচে নিচে আছে, তাহলে এই জন্য হচ্ছে কি আমার প্রত্যেকটা ডিবের মধ্যে নেই আমরা। ওহো, এটা তো ক্লোজিং হবে না, আসছে না, ওই যে এখানে একটা স্টার সাইন দেওয়ার দরকার, স্টার সাইনটা যে আমরা কিন্তু ওনারে ফলো করতেছি, কি নাম, এই যে স্টার সাইনটা কিভাবে দিতে পারি, এটা সিলেক্ট কন্ট্রোলের পাশে তো, কোনটার পরে না, জেনারেল কোয়েরি না, সিলেক্ট কন্ট্রোলের লেভেলটার সাথে, তাহলে এটা তো একটা ইনলাইন সিএসএস করে ফেলতে পারি আমরা, যেমন স্প্যান কিন্তু ইনলাইন, ব্লক হয় না ডিবের মতন, হ্যাঁ স্প্যান, স্প্যানের মধ্যে একটা স্টার বসবে, স্প্যান স্টাইল, এখানে বলবো আমরা কালার রেড, এটা দেওয়ার পরে যদি আমরা চেক করি, আসছে তো নাকি, আচ্ছা আচ্ছা, তো কি দরকার, এই তো মোটামুটি এই বাকি যে কোয়েরি গুলো আছে, ধরেন 4-5টা কোয়েরি এখানে দেওয়া আছে, আমি 4টা রাখলাম, এটা গেল একটা। এরপরের বিষয়টা কি ছিল, তো মুখস্থ রাখি আমরা, নেম ইমেল সাবজেক্ট কোয়েরি না, নেম ইমেল সাবজেক্ট কোয়েরি, তাহলে পরে হচ্ছে একটা ডিভ নিই আমরা, ডিভের মধ্যে ইনপুট টাইপ টেক্সট, নেম ইকুয়াল নেমই দিলাম, প্লেস হোল্ডারে কি দিব, ইনপুট নেম, ও আর এখানে একটা লেবেল থাকবে, ওই যে শুরুতে যেটা লেখে, কি লিখছি এখানে ওনারা, শুধু ইউর নেম লিখছে, ওই ইউর নেম দিছে, আর ওই যে উপরে তো আমরা একবার করছি, এটারই তো আইনা দিলে হয়ে যাচ্ছে, তাই না, উম, কি হইলো একটা ইয়া দেখা যাচ্ছে না, এটা ডিপ ডিপ করে এইসব দিতে হচ্ছে মনে হবে, এই ডিপ ডিপ দিচ্ছি কেন, আবার মানে ব্রেইনে আমরা গ্যাদারিং করে ফেলবো না কিন্তু, নিচে নিচে আসার জন্য, ইনলাইন এলিমেন্ট পাশাপাশি বসে যায় না, ইনপুট হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, পাশাপাশি পাশাপাশি বসে যাচ্ছে,
এগুলো আবার পি দিয়েও করতে পারতাম, বিআর দিয়েও করতে পারতাম। বিআরটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না, সবগুলো শেষে বিআর বিআর বিআর, তার সাথে ডিপ ডিপ করে একটা স্ট্রাকচারে চলে যাচ্ছে। আচ্ছা, এগুলা কিন্তু ওই যে আপনাদের ওয়েবসাইটে কিন্তু একটু সুন্দর করে দেওয়া আছে না? হ্যাঁ, একটু সুন্দর করে দেওয়া আছে না? আচ্ছা, দেখি পরবর্তীতে যাওয়া যায় কিনা। নেম দিলাম, আসেন কপি পেস্টই করি। কি কি জানি ছিল, ইমেল ছিল, সাবজেক্ট ছিল। সাবজেক্টটা কি ড্রপ ডাউন কোনো, না সরাসরি ইয়েই লেখা। এরপর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে আপনার ইয়া কি বলে, কোয়েরি। আচ্ছা, প্রথমটা ইউর নেম, পরেরটা হচ্ছে গিয়ে ইউর ইমেল। ওটা মানে ইউর নাই, শুধু ইমেল লেখা আছে। হ্যাঁ, আর ইনপুট টাইপ ইমেল দিলাম, নেম ইমেল দিলাম, প্লেস হোল্ডার ইনপুট ইমেল দিলাম। পরেরটা ছিল কি জানি ভাই, সাবজেক্ট। সাবজেক্ট সাবজেক্ট ইনপুট টাইপ টেক্সটই থাক, নেম সাবজেক্ট প্লেস হোল্ডার সাবজেক্ট। এরপরেরটা ছিল হচ্ছে কি আপনার কোয়েরি, ইনপুট টাইপ। এটা আর ইনপুট টাইপ হবে না, এটা বড় বক্স না, বড় বক্স তো নাকি, ইনপুট বক্সটা বড় না, মাল্টি লাইন। এটা তো এক লাইন লেখার ক্ষেত্রে, ইনপুটের দেওয়ার ক্ষেত্রে ইনপুট টাইপ। আর মাল্টি লাইন হচ্ছে গিয়ে টেক্সট এরিয়া দিয়ে নিতে হবে আমাদের, করছিলেন কিন্তু আপনারা। টেক্সট এরিয়া আবার কিন্তু ইনপুটের মতো সিঙ্গেল ট্যাগ না, ডাবল ট্যাগ। টেক্সট এরিয়ার আপনার হচ্ছে গিয়ে নেম কোয়েরি দিলাম। এরপরে ধরেন রোজ, রোজ মানে হচ্ছে কি আপনার এটা কয় রো পরিমাণ হবে, আমি দিলাম মনে হচ্ছে 6 রো পরিমাণ হবে। ড্র্যাগ করো ছোট করো, কজ মানে একদম ভিজুয়ালি দেখতে প্রথম অবস্থায় কজ ধরেন হচ্ছে গিয়ে দিলাম 30টা। জানি না কেমন অবস্থা হয়েছে। আপনি বলবেন যে আমাদের সাইনোভিয়ারটা কই আর এটা কই আছে। হ্যাঁ, এখন আসেন কিছুটা তো আমরা নিয়ে আসছি না, এই যে এই পর্যন্ত মানে স্ট্রাকচারটা নিয়ে আসছি, বললেন যে সিএসএস টা করতে পারিনি আমরা। এখন সিএসএস টা দেখি যতটুকু পারা যায় করে ফেললাম। এটা করতে করতে পিছনের রিভিশন গুলো কিন্তু আমাদের হচ্ছে। যেমন আপনি যদি এখানে ইয়া করেন ইনপুট, ইনপুট হ্যাঁ টাইপ ইকুয়াল টেক্সট, দেখেন হ্যাঁ আমি মনে একটা ইমেল দিছি, ওইটা থাক, ইমেলটা সরাই দিই, এটা আবার ঝামেলা হবে। ওই জানি, হ্যাঁ ওটা ইমেলের পরিবর্তে ইনপুট টাইপ টেক্সটই দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা বললাম ইনপুটের হচ্ছে গিয়ে আপনার এটার উইথ দিলাম হচ্ছে গিয়ে ধরেন 30%। এরপর হচ্ছে গিয়ে ধরেন আপনার একটা হাইট দিলাম 20 পিক্সেল। একটু দেখেন বিষয়টা, কিছুটা চেঞ্জ পাবো আশা করি, পাইছি না? কিছুটা চেঞ্জ পাইলাম না আমরা? এটা একটু উইথটা বাড়ছে ওই সিএসএস এর কারণে। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে এটার ওয়েটটা মনে হয় আরেকটু বাড়ানো দরকার, 30 পিক্সেল দিলাম। হাইটটা, হাইটটা 30 পিক্সেল দিলাম। এরপর হচ্ছে গিয়ে একটু রাউন্ডেড করি, রাউন্ডেড করার জন্য হচ্ছে বর্ডার, বর্ডার রেডিয়াস বলে, আর কি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা ধরেন হচ্ছে গিয়ে আমি 30 পিক্সেল আনুমানিক একটা দিয়ে দেখলাম, বেশি রাউন্ডেড হয়ে গেছে না, 10 পিক্সেলই রাখি। ওরা হচ্ছে ফর্মের একটা বর্ডার রাখছে, আমরাও ফর্মে একটা বর্ডার দিয়ে দিই, ফর্ম
ফর্মে বর্ডার দিব, হ্যাঁ বর্ডার 2 পিক্সেল সলিড ডার্ক সায়ান দিয়ে দিলাম। আমাদের বর্ডারটা মনে হয় পাইতেছে না, না ওরা একটা বর্ডার দিল না, দেখলাম দেখছেন একটা বর্ডার যে দিছে তারা, সেটি তো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, কিন্তু সিএসএসটা বর্ডার 2 পিক্সেল সলিড ডার্ক সায়ান নিল না। ইনলাইনে দিয়ে দেখবো, কন্ট্রোল এক্স, না না যে ফর্ম ট্যাগ কিন্তু আছে, স্টাইল না, এটা এইভাবে আসতেছে না, অন্য একটা ওয়েতে নিতে হবে, একটা মূল ডিভ নিয়ে তার মধ্যে এটা করতে হবে। ওনারা তো আমাদের মতো এরকম ভাঙাচোরা সিএসএস করে নাই, আমরা তো ভাঙাচোরা সিএসএস করতেছি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আর কি, মানে মাস্টার হয়ে গেছে আর কি। তো জাস্ট ওদের এই কে ফলো করে আমরা সবই মনে হয় নিছি, সিএসএস টা বাদে একটা বিষয় বাকি, সেটা হচ্ছে গিয়ে সাবমিট আর রিসেট বাটনটা। সাবমিট আর রিসেট বাটনটা নিয়ে ফেললেই ঝামেলাটা শেষ এই মুহূর্তে। ডিভ জানি তো আমরা, না ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট, এই বাটন দিয়ে হবে, বাটন টাইপটা জাস্ট বলে দিতে হবে যেটা সাবমিট হবে, ওইটা টাইপটা সাবমিট বলতে হবে। আর ভ্যালু, ভ্যালুতে বললাম হচ্ছে গিয়ে ধরেন সেন্ড। আবার আরেকটা হচ্ছে কি রিসেট, না ইনপুট টাইপ রিসেট, নেমও রিসেট, ভ্যালুতে বাটনে লেখাও থাকবে রিসেট। এই তো ইনপুট দিলাম, ইনপুট দিলাম, ইনপুট দিলাম, এদিকে একটা সিলেক্ট করলাম, এই তো সেন্ড। ওই যে উপরে দেখেন সব যা যা ইনপুট দিছি সব আসছে কিন্তু, দেখছেন এটা রিজনটা কি মনে আছে, আলোচনা করছিলাম কিন্তু, হ্যাঁ ফর্মের একটা কিন্তু আপনার ইয়া আছে, অ্যাকশন আর মেথডের কথা। ফর্মের অ্যাকশন, অ্যাকশনটার রিজনটা কি, ফর্মটা সাবমিট হওয়ার পর এটার রেসপন্সটা কোন পেজে গিয়ে করবে সেটা। আর মেথডটা কি, ডাটাটা কোন ওয়েতে সাবমিট হবে, একটা কি গেট একটা পোস্ট, না যদি আমরা পোস্ট দেই তাহলে কি হবে, এই যে উপরে যে আমার ডেটাগুলো সাবমিট দিলাম দেখা যাচ্ছে ইউআরএল এর মধ্যে, এটা আর দেখা যাবে না। আর হচ্ছে গিয়ে গেট দিলে এটা দেখা যাবে, বাই ডিফল্ট এটা গেট থাকে, পোস্ট করে দিতে হয়। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা হচ্ছে HTML এর একদম শুরু থেকে যদি আসি, আমরা হেডিং ইউজ করেছি, ইমেজ ইউজ করেছি, লিস্ট ইউজ করেছি, টেবিল ইউজ করেছি, ফর্ম ইউজ করেছি, না লিঙ্কটা ইউজ করা হয় নাই, ডিভ স্প্যানও ইউজ করে ফেলছি, লিঙ্কটা ইউজ করা হয়নি। আমরা ধরেন আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক করে দিই আমরা এখানে, এটা আমরা ধরেন ইউএল দিয়েই নেই, ইউএল এলআই, এলআইতে হচ্ছে গিয়ে আমরা ধরেন দুইটা আইকন নিয়ে আসি, চলেন একটা ফেসবুকের আইকন আর একটা হচ্ছে লিঙ্কডইনের আইকন। নামানো তো হ্যাঁ থাকার কথা, কোন একটা ক্লাসে মেবি ডে 1 অথবা ডে 2 তে বা 3 তে দেখি, 3, এই তো চলে আসছে, দুইটাই নেই, বেশি নেওয়ার দরকার নাই, ডে 6, এটা না, আচ্ছা এই লিস্টটাকে মধ্যে আগে নিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, দেখেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাড্রেস আনবো কার, প্রথমটা ধরেন ফেসবুকে নিয়ে আসি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এস এর
এস এস মানে কি জানি, এজ এর রিজনটা বলেন। অনেক ওয়েবসাইটে আমরা দেখি এরকম এজ থাকে, আবার অনেকটাই থাকে না, সিকিউরিটির জন্য না। আচ্ছা, এজ হচ্ছে কি আপনার যেই ওয়েবসাইট ওনার হোস্টিং থেকে হচ্ছে গিয়ে বা সার্ভার থেকে যদি আপনার এসএসএল সার্টিফিকেটটা নেয়, তাহলে তার ওই ডোমেনের নামের আগে HTTPS টা থাকবে, এসএসএল সার্টিফিকেট। হ্যাঁ, সিকিউর সকেট লেয়ার, এসএসএল সার্টিফিকেট মানে একটা এক্সট্রা সিকিউরিটি ওদের কাছ থেকে নেওয়া আর কি। এটার জন্য ওরা আলাদা বা পেমেন্টও নেয় যারা প্রোভাইডার। তো এটা হইলে কি হয়, আপনার সাইটগুলোতে ধরেন যদি আপনি কোনো ট্রানজেকশন টাইপের কোনো বিষয় রাখেন, তাহলে তো আপনি হয়তো ওই ট্রানজেকশন কোম্পানির কাছে অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল কোনো একটা ব্যাংকের এপিআই নিবেন আপনি, লাইক হচ্ছে ধরেন বিকাশের নিলেন আপনি বা নগদের নিচ্ছেন এপিআই ওদের কাছে চাইলেন, ওরা বলবে কোথায় ইউজ করবেন, আপনার ওয়েবসাইটটা আমাদেরকে সাবমিট করেন। তো ওয়েবসাইটে যখন আপনি দিলেন, এখানে HTTPS নাই, শুধু HTTP আছে, মানে আপনি হেসেলটা নেন নাই, তাহলে কিন্তু ওরা এটা অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ করবে না কারণ হচ্ছে আপনার সাইটটা আমরা প্রাইমারি যে সিকিউরিটি সেটা দেখতেই পাচ্ছি না। এটা আসলে খুব একটা আহামরি কিছুই না, তারপরও অনেক কিছু, তারপরও অনেক কিছু এটা। আচ্ছা, HTTPS এটা ওরা প্রোটেক্ট করে, মানে এটা কারণ ওরা তো এটার জন্য একটা আলাদা চার্জই নিচ্ছে। একটা হচ্ছে হোস্টিং এর নরমালি চার্জ যেটা থাকে সেটার ছাড়াও আলাদা হচ্ছে গিয়ে একটা চার্জ করতেছে আপনার এটার জন্য, যে ওরা একটা সিকিউরিটি ওরা নিছে। এখন যারা হচ্ছে গিয়ে সাইবার অ্যাটাক নিয়ে কাজ করে, ওরা তো জানতে হয় যে কোনটার তালা কিভাবে ভাঙতে হয়। দেখা যাচ্ছে যে যার আপনার নজর থাকবে সে এর মধ্যেই হচ্ছে গিয়ে আবার অ্যাটাক করবে। এখন এটা হইতে পারে আপনি ছোটখাটো অ্যাটাকার কাছ থেকে আপনি অ্যাটাক পেলেন না, দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয়রাই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার ওদের যে প্র্যাকটিস যখন করে, প্র্যাকটিস করার সময় বাংলাদেশি সাইট দিয়ে দেয়, দেখি তো ভাঙতে পারো কিনা। তো দেখা যায় দুষ্টামি করেই আমাদের সাইট অনেক সময় এই ইয়া হয়ে যায়, ঝামেলায় পড়ে যায়। দেখা যাচ্ছে যে সাইট নাই করে দিয়ে একটা স্মাইল ইমোজি দিয়ে দিছে, একটা স্যাড ইমোজি দিয়ে দিছে। মানে ওরা যে বাচ্চারা খেলে, মানে স্কুলে খেলে, মানে সাইবার অ্যাটাক খেলে, ওই খেলার সময় প্র্যাকটিস করে বাংলাদেশি সাইট নিয়ে। কারণ বাংলাদেশে ওয়ার্ডপ্রেসে বেশিরভাগ সাইট থাকে, HTTPS টা খুব একটা রাখে না, কারণ এমনি ডোমেন হোস্টিং এ ব্যয় করতে চায় না আমাদের যারা ক্লায়েন্ট মহোদয় বা ক্লায়েন্ট পক্ষ। 2000 টাকা লাগবে, 1000 টাকা বেশি লাগবে, থাক এটাই সেভ করি, মনে হয় অনেক টাকা সেভ করে ফেললাম, এরকম একটা তাদের টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গা থেকে তখন তারা হচ্ছে এরকম অ্যাটাকেরও মধ্যে চলে যায়। অ্যাটলিস্ট বাচ্চারা অ্যাটাক করতে পারবে না। আর আমাদের সাইটে এমন দেখা যাচ্ছে সব ওয়েবসাইটের প্রতি তো আর আসলে যারা মানে ওই লেভেলের ক্রিমিনাল তারা তো আসলে সব ওয়েবসাইটে ফোকাস করে না, তারা জানে কোনগুলোতে ফোকাস করলে আমাদের লাভ আছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এখানে এটা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম। facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ইয়া। আর অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে ইমেজটা নিব, মানে ইমেজকে লিংকের অবস্থায় নিয়ে আসা। এটা হচ্ছে গিয়ে fb.png, ছবির নাম fb.png। চলেন তো দেখি আসছে কিনা, নিচের দিকে আসার কথা, আসছে। এই ডটটা কিন্তু রয়ে গেছে, এই ডটটাকে অফ করার জন্য আপনি ইউএল এর মধ্যে স্টাইল দিয়ে, ওইখানে দিলে তো একদম ওভারঅল সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যায়। স্টাইল দিয়ে আপনি ওইটাকে বলতে পারেন ওটাকে কি বলবেন আপনি, লিস্ট স্টাইল, স্টাইল এন এন নান ডট রিমুভ হয়ে গেছে। এরপরে আরেকটা এলআই কে আপনি রিপিট করেন, ওইটা নিবেন হচ্ছে ইউটিউবের জন্য। এটা কি ছিল, ও সরি, লিঙ্কডইন ছিলাম না, লিঙ্কডইন, লিঙ্কডইনের ইয়াটা ছিল এলআইএন। হ্যাঁ, ওই যে লিস্ট আকারে দিছি, লিস্ট তো ব্লক,
তাহলে আমরা উপরের ওই যে লিস্ট থেকে হচ্ছে কি আমরা হেডিং, ইমেজ, প্যারাগ্রাফ এটা নেই, এটা নিয়ে নিই, অসুবিধা কি? ও আচ্ছা, ইয়ে তো আছে, কি নাম জানি, আহ, এটার ওই যে অ্যাড্রেসটা, সাইনোভিয়া ফার্মাসি পিএলসি না? এটা গুগল থেকে নিই আমরা এটার ইয়েটা। ম্যাপ ম্যাপ ম্যাপ, ডিরেকশনে গেলেই তো মনে হয় ম্যাপটা পাবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে এইভাবে আসছে এখন, সরাসরি ওইখান থেকে যাওয়ার কারণে এটার শেয়ারটা ক্লিক করলাম, সাইনোভিয়াতে ক্লিক করে যে শেয়ারের অপশনটা পেলাম না, শেয়ারে গিয়ে কোনটা নিব, ইমবেড ম্যাপ, এই যে আই ফ্রেমটা কপি করবো। আই ফ্রেমের কথা তো মনে আছে না? ওই যে অন্য ওয়েবসাইটের কন্টেন্টটা আমার ওয়েবসাইটের একটা পার্টের মধ্যে দেখায় দেওয়া, ঠিক আছে? তো এটাকে হচ্ছে কি নিচের দিকে চলেন রাখি আমরা, ফর্মের পরেই একটা ডিপ দিয়ে এটাকে দিয়ে দিলাম। ফর্মটা চলে, কি নাম এটার, ম্যাপটা চলে আসছে কিন্তু না? তো ম্যাপটা আনার উদ্দেশ্যটা কি ছিল, ওইখান থেকে নিয়ে আসলাম যে ম্যাপটাও যে আমরা অন্য ইমবেড করা ইউটিউবের ভিডিও ইমবেড করছিলাম, মনে আছে? ইউটিউবের ভিডিও ইমবেড করছিলাম, আরো কিছু বিষয়ে কাজ করছিলাম আমরা, সবগুলো একটু টাচ কিন্তু আমরা মোটামুটি এখানেই পেয়ে গেছি। ইনলাইন সিএসএস বলেন, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নালটা যাচ্ছি না এখনো, পেয়ে গেছি মনে হচ্ছে। আচ্ছা, আর প্যারাগ্রাফটা একটা পি ট্যাগ নিলেই হয়ে যাবে। আমি ধরেন হচ্ছে গিয়ে এখানে আরেকটা হেডিং নিয়ে ধরেন হচ্ছে বলি যে অ্যাবাউট আস, এইচ টু, অ্যাবাউট আস, এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। তাহলে মোটামুটি আমাদের সবগুলো ট্যাগ টাচ করা হয়ে গেল, সবগুলো ট্যাগ টাচ করে ফেললাম, হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, লিংক, ফর্ম, ইনপুট, টেবিল, লিস্ট, লিংক, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, টাইটেল, ফেভিকন আইকন, আবার ডিভ, স্প্যান, এবং যা কিছু করলাম সবগুলো কিন্তু ইউজ কেসের উপর হচ্ছে গিয়ে ডিপেন্ড হয়ে কিন্তু করলাম না। যেমন একটা লিস্ট দরকার ছিল এখানে, এটাকে হচ্ছে গিয়ে আমরা প্রথমে একটা লিস্ট করছি যে কোন কোন ট্যাগ গুলো রেগুলার লাগবে আমাদের, তারপর হচ্ছে এখান থেকে একটা হেডিং নিয়ে তারপর হচ্ছে একটা টেক্সট দিলাম, এখানে একটা টেবিল ইউজ করলাম ইমেজ ইউজ করা সহ, এখানে একটা ফর্ম ইউজ করলাম, আবার এখানে হচ্ছে একটা ম্যাপ ইউজ করলাম, আবার এখানে লিংক ইউজ করলাম, তাই না? এই বিষয়গুলো হচ্ছে আমাদের ছিল। আরো কিছু বিষয় ছিল দেখবেন আপনার হচ্ছে গিয়ে এইচআর ইউজ করছিলাম, মনে আছে না আপনাদের? এইচআর এর মানেটা কি? এইচআর হিউম্যান রিসোর্স, কিন্তু এইচটিএমএল এ তো এই হরিজন্টাল রুলার। হ্যাঁ, এইচআর বলতে তো আমরা এটাই বুঝি, কিন্তু হ্যাঁ, করি নাই। আচ্ছা, করার তো কথা, এইচআর করার কথা, হরিজন্টাল রুলার তো অ্যাবাউট আস, এমপ্লয়ি ইনফো নিচেও দিয়ে দিয়ে একটা, ওই যে আপনার হরিজন্টাল রুলার একটা দাগ টেনে দিচ্ছে আর কি, ধরেন হচ্ছে একটু ডিসপ্লেটা একটু ইয়া করার জন্য। এইচআর ট্যাগ, কন্টাক্ট আসের মধ্যে একটা দিয়ে দিই, কন্টাক্ট, বেশ ইয়াগুলা মোটামুটি দিয়ে দিলাম। এখন আসেন একটু আরেকটু যেটা করি, স্টাইলে তো টুকটাক হাত দিয়ে ফেলছি আমরা, বডি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি আমরা। কালার কি দিব, একটু শুধু সায়ানটা দিলে কেমন দেখায়? এখন আপনি প্ল্যান করলেন যে না আমি কালার দিব না, আমি ইয়ে দিব, পিকচার দিব, হ্যাঁ, তাহলে
পিকচার দিলে শুধু ব্যাকগ্রাউন্ড এর সাথে বলবেন যে ইমেজ, বা ইমেজ না বললেও হবে। এরপর হচ্ছে এখানে বলবেন হচ্ছে ইউআরএল। ইউআরএল, এই ইউআরএল কোটেশনের মধ্যে আপনি একটা ইমেজ নিয়ে আসেন। ইমেজ কি আসবে, ধরেন হচ্ছে গিয়ে নেচার ইমেজ নিয়ে আসি একটা, NATURE, নেচার পিকচার্স। এখান থেকে প্রচুর পিকচার পাওয়া যাবে। পিক্সেলস, নেচার, কোনটা নিলে যে ভালো হবে তাই তো বুঝতেছি না। একটু হোয়াইট টাইপের না নিলে তো আবার আমাদের টেক্সট গুলো আবার ঝামেলায় পড়ে যাবে। এটা ডার্কও দেখতেছি, এইটা একটু নেই, হ্যাঁ, যদি আপনারা পারমিশন দেন। এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড না, BACK সরাসরি কিন্তু আছে, কোনো ফোল্ডারের মধ্যে নাই, এটা আমরা ইউআরএল এর মধ্যে এটাই দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন দেখি আসে কিনা, যদি ভুল না হয়, আসার কথা। ইসে, কি অবস্থা, মানে কমান্ড তো ওকে দেওয়া আছে যে তুমি পুরো ফুল মানে ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড তুমি কিভাবে কভার করো তোমারটা তুমি জানো। ও ইমেজটারে রিপিট করে করে দিয়ে দিছে। আচ্ছা, কিছু এখানে আবার এই ওষুধ তো আছে না, মেডিসিন তো আছে, মেডিসিন তো থাকবেই। তাহলে কিছু মেডিসিন আমরা অ্যাপ্লাই করি। সিএসএস একটু বেশি হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। ব্যাকগ্রাউন্ড BACK ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। রিপিটটা বন্ধ করে দিলাম, হ্যাঁ, এখন সম্পূর্ণ কাভারটা বন্ধ করলাম। এরপরে আসেন ব্যাকগ্রাউন্ড কভার। ওরে টাইনা নিয়ে বুঝছেন কভার করাইছে, রেজুলেশন নষ্ট হয়ে গেছে কিন্তু টাইনা নিয়ে কভার করছে। আচ্ছা, ঠিক আছে, করছে, ভালো কথা। একটা কাজ করি, হ্যাঁ, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এখন দেখেন কি করলাম, ছবিটারে ছবির মতো করেই রাখলাম। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে লেখাগুলো স্ক্রল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। এই যে দেখেন, কয়েকটা ধাপে আসছি আমরা এখানে, কয়েকটা ধাপে আসছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম আগে। ইমেজটা যদি ছোট হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে ও পুরাটা রিপিট করা শুরু করবে। রিপিটটাকে বাদ দিতে হলে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, আবার পুরোটাকে আনার জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এরপর হচ্ছে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে গেল, এখন কন্টেন্ট গুলো আপনার স্ক্রলেবল হয়ে গেল। আগে তো ব্যাকগ্রাউন্ড সহ স্ক্রল করতেছিল, যার কারণে হচ্ছে কি যতটুকু কন্টেন্ট আছে ও টাইনা নিয়ে ছবিটাকে ততটুকু পর্যন্ত নিতেছে। আমি যদি আরো কন্টেন্ট নেই, আরো প্যারাগ্রাফ, আরো কিছু, ও ছবি খেলে টানতেই থাকবে। এবার তো কাভার করতে হবে, মানে ছবি আর ছবি থাকবে না, এক সময় 12টা বেজে যাবে ওর। এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা, তাহলে এই তো মোটামুটি বুঝতে পারছেন না? আবার যদি, আচ্ছা বুঝছি আপনার চাহিদাটা কি। এটাকে হচ্ছে একটা ডিভ নেই, মেইন ডিভ, হ্যাঁ, ডিভ ক্লাস, ক্লাস দিব না, ডিভ
এখানে কি করতে পারি, আচ্ছা ক্লাস দেওয়া দরকার, ক্লাস মেইন, আর মেইন ডিভের ক্লোজিংটা থাকবে সবার শেষে। একদম সবার শেষে। তাহলে আমরা ক্লাস যদি ইউজ করে ফেলছি তাহলে ডট দিতে হবে না, তাহলে কি করবো আমরা, সবগুলো তো এলিমেন্ট সিলেক্টর, একটাই শুধু হচ্ছে গিয়ে ক্লাস সিলেক্টর নিছি মেইন। মেইনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা ধরেন হচ্ছে গিয়ে আরজিবি কালার তো বুঝি আমরা না, রেড গ্রিন ব্লু। আর এখানে আরেকটা এ যুক্ত হবে আলফা, এটা হচ্ছে গিয়ে আপনার কালারের অপাসিটিটা কমানো বাড়ানোর জন্য। ঠিক আছে, একটা অপাসিটি থাকে না, যেমন কালারের হচ্ছে রেড এর একটা ভ্যালু আছে, গ্রিনের একটা ভ্যালু, আবার হচ্ছে গিয়ে ব্লুর একটা ভ্যালু, এই তিনটা ভ্যালু কিন্তু ও কভার করে ফেলে। আর আলফা অপাসিটিটা কমানোর জন্য এর পরের ভ্যালুটা, আমরা একটা আরজিবি কালারের একটা কোড গুলো দেখে আসি চলেন। আর জিবি কালার কোড, আমি যে ধরেন ব্ল্যাকটার ইয়া চাচ্ছি, ব্ল্যাক বা ধরেন এই যে এইটাই চাচ্ছি, কথার কথা এটা টাচ করলে কিছু হয়, নিল না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাই ফেললে তো হবে না, আমি তো এটা কপি পেস্ট করবো। হ্যাঁ, করলাম তো। হ্যাঁ থাকছে। আ আচ্ছা দেখেন, মুখস্থ করে ফেলি, 153 রেডে 00। আচ্ছা, প্রথমটা তাহলে 153 0 0, আর এটা হচ্ছে আপনার অপাসিটি বাড়াবো কমাবো, আমরা তাহলে এখানে 0.5 দিলাম। আমি জানি না এটা কাজ করতেছে কিনা, এইভাবে চেক করি। বাহ, করছে না কালারটা, অপাসিটি কমানোর কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, না হলে কিন্তু এটা দেখা যাওয়ার কথা ছিল না। হবে তো, হবে তো, কারণ এটার আপনার হচ্ছে কি, ও হচ্ছে কি, আমরা তো এই কাজটা হচ্ছে কি ধরেন বডিকে যদি করি তাইলে হইতো, কারণ বডিতে আমরা ছবি দিয়ে ফেলছি। আচ্ছা, একটু চেষ্টা করে দেখি আমরা মেইনে মার্জিন 0, হেডিং 0, এইভাবে হবে না এটা, বাট এইভাবে নেওয়া যায়, মানে ব্যাকগ্রাউন্ডটাও আমরা রাখতে পারি, আবার হচ্ছে গিয়ে আপনার কি বলে যেন এটাকে, আপনার কন্টেন্টটাকে আবার কিন্তু ভিজুয়াল করতে পারতেছি আমরা। যাক, তো এই হচ্ছে বিষয়, আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু টাচ করে গেলাম, মানে এগুলা কিন্তু সবগুলোই আমরা কিন্তু লাস্ট ক্লাসের আগ পর্যন্ত এগুলো নিয়ে কিন্তু একদম আলাদা 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 প্র্যাকটিস আমরা করেছিলাম। ঠিক আছে, এবং সবার শেষে হচ্ছে কি আমরা এই যে ইসের বিষয়ে একটু ধারণা নিয়ে সিএসএস এ কিন্তু মুভ করার আহ, দিকে আমরা গিয়েছিলাম না, মনে আছে যদি আপনাদের মনে থাকে, যেমন হচ্ছে গিয়ে ইয়ে সিএসএস বক্স মডেল, এটা নিয়ে একটা ধারণা নিয়েছিলাম কিন্তু আমরা, বক্স মডেল, বক্স মডেলের ধারণা নেওয়ার পিছনে রিজন ছিল এই যে আপনার হচ্ছে গিয়ে ইমেজ ইন নিউ ট্যাব, হচ্ছে এই যে আমরা যেই একটা ব্লগ বলি বা একটা কন্টেন্ট বলি, এটা নিয়ে যে কাজ করি আমরা, কাজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থাকে, যেমন আপনার পজিশন গুলো থাকে টপ লেফট বটম রাইট, এটার একটা ফ্যাক্টর থাকে, একটা ফ্যাক্টর থাকে হচ্ছে মার্জিনের ফ্যাক্টর। মার্জিনের ফ্যাক্টরটা কি, ওই যে আপনার ইয়া কি বলে, কন্টেন্ট টু কন্টেন্ট, কন্টেন্ট টু কন্টেন্ট অথবা ব্লগ থেকে ব্লগ,
ধরেন এটাও একটা কন্টেন্ট, এটাও একটা কন্টেন্ট, ওদের মাঝখানে হচ্ছে কি স্পেস রাখার জন্য। আর প্যাডিং হচ্ছে কি কন্টেন্টের মধ্যে, বর্ডারের মধ্যে স্পেসটাকে বের করার জন্য। আর এটা হচ্ছে কন্টেন্ট, দেখেন কন্টেন্ট ওর বর্ডারের মধ্যে হচ্ছে কি প্যাডিং লেখা, আর ওর বাইরে হচ্ছে কি এই যে মার্জিন। হ্যাঁ, টপ, বটম, রাইট, লেফট, এবং এটার ভ্যালুগুলো ক্লকওয়াইজ কাজ করে, টপ, রাইট, বটম, লেফট, এইভাবে যাবে। আপনি যদি একটা ভ্যালু দেন সবগুলোতে প্রভাব পড়বে, দুইটা ভ্যালু দিলে টপ, বটম, লেফট, রাইট, তিনটা ভ্যালু দিলে হচ্ছে কি আপনার কোনটা জানি, আচ্ছা আমরা একটু দেখি, সিএসএস বক্স মডেল তো, এই যে ধরেন এটা থেকে আমরা একটু দেখি ওরা কি করছে, একটা ডিপ নিছে, ডিপের মধ্যে এই বিষয়গুলো রাখছে। হ্যাঁ, রাখার পরে হচ্ছে কি এখানে দেখেন এই ডিপটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিছে আগে লাইট গ্রে, ফাইন, উইথ দিছে 300, বর্ডার দিছে 15 পিক্সেল সলিড গ্রিন, আমরা কমায় ফেলি 5 পিক্সেল দিই, কি ব্যাপার 5 পিক্সেল দিলাম, কমছে না? এরপর হচ্ছে গিয়ে ওরা প্যাডিং দিছে 50, হ্যাঁ ভিতরের জায়গাটা, আমরা ধরেন 30 দিলাম, 30 দিয়ে এটাকে সাবমিট করলাম, কমে গেছে কিন্তু জায়গাটা। আমরা ধরেন আগের চেয়েও বাড়ায় দিলাম, একটু দেখেন হিউজ। এরপরে মার্জিন, মার্জিন হলে কি হবে জানেন, এই যে এটার স্পেসটা খেয়াল রাখেন, ওই কন্টেন্টের পরে এই ব্লকটা মার্জিন দিলেন হচ্ছে গিয়ে আপনি কত দিলেন, ধরেন হচ্ছে গিয়ে 60 দিলেন, দিয়ে রান করলেন, ও দেখেন ও বেশ দূরে চলে গেছে, বোঝা গেছে? এই হচ্ছে কি আপনার বক্স মডেলটা কাজ করে। আবার এগুলোর মধ্যে হচ্ছে কি আপনার ওই দুইটা তিনটা করে আপনি ভ্যালু দিতে পারবেন, যেমন মার্জিন বা এখানে কি বর্ডার দিছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এক সাইডে একরকম রাখতে চাইলে এগুলো ব্যবহার করতে হবে। এটারে ধরেন আবার হচ্ছে গিয়ে বর্ডার দিছে তো, আমরা ধরেন হচ্ছে গিয়ে বর্ডার রেডি আস 30 পিক্সেল, আপনি আবার এই বর্ডার রেডিয়াসকেও কন্ট্রোল করতে পারবেন, এইদিকে একরকম, এইদিকে একরকম, এইদিকে একরকম, মানে যে প্রথমে টপ রাইট, সরি টপ রাইট বটম লেফট, ক্লকওয়াইজ বিষয়টাকে কাউন্ট করতে হবে। আচ্ছা, বেশ অনেকক্ষণ যাবত আমি ইয়ে করতেছি, এবার একটু আপনাদের হাতে দিয়ে দিই। দেখবেন এই যে টেবিল, এটা মনে হয় আগে দেখাই নাই, যে টেবিলের বর্ডারটা সিএসএস দিয়ে এভাবে যে কন্ট্রোল করা যায়, তাই না? টেবিলে কিন্তু দেখাছিলাম টেবিল বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে দেখাই ফেলছিলাম, কিন্তু কিন্তু এইভাবে কিন্তু ইয়াটা দেখাই নাই। এরপরে হচ্ছে কি আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড, এই অ্যাটাচমেন্টটাও কিন্তু নতুন, উপরে আইকন বিষয়গুলোও কিন্তু নতুন, তাই না? ঠিক ধরেন আপনি আমাকে বললেন আগামীকাল এই বিষয়গুলো আবার আলোচনা করেন, হ্যাঁ, দেখবেন ওইটার মধ্যে দেখবেন যে হয়তো নতুন কিছু চলে আসতে পারে। এই কারণে এই ধরনের কন্টেন্ট গুলো দেখা যায় যারা বেশি পরিমাণে ইনভলভ থাকে তাদের কাছে হিউজ ইনফরমেশন থাকে, মানে যত বেশি ইনভলভ, ধরেন আমার জায়গায় আরেকজন ব্যক্তি আসলে এই টপিক গুলো আলোচনা করতে গিয়ে দেখবেন যে তার কাছে আপনি আবার নতুন কিছু পাচ্ছেন, নতুন করে পাচ্ছেন, এক একজনের কাছে এক এক রকম ভাবে থাকতেছে। এই বিষয়গুলোই কিন্তু দেখেন, যেমন যে ইউটিউবের জন্য স্লাইড বানানো হচ্ছে, একটু আপনাদের সাথে শেয়ার করি, রেকর্ডটা অফ করি। আচ্ছা, জাস্ট আমরা প্রেশার না নিয়ে জাস্ট একটু কোনো একটা বিষয় ডিসকাস করে না, আমরা সেশন গুলাকে ঠিক এইরকম ভাবে প্ল্যান করব, তাহলে দেখবো যে আমাদের আসলে ব্রেইনকে যেভাবে আমরা কমান্ড করি ব্রেইন কিন্তু ওইভাবেই রেসপন্স করে। যখন যদি আমরা এইরকম একটা মানসিকতা নিয়ে ধরেন এখানে বসলাম যে আমার ট্রেনিং আছে, ক্লাস আছে, ব্যাপারটা তখন ব্রেইন কিন্তু ওইভাবেই ট্রিট করে। আবার ধরেন যে একটা বিষয় হচ্ছে ডিসকাস করবো, এখানে বসবো, আলোচনা করব, কথা বলবো, তাহলে দেখবেন যে আপনার ব্রেন আবার ওইভাবেই হয়তো ট্রিট করবে, রেসপন্স করবে, যেটা আমরা
দেখে থাকি সব সময়। কারণ হচ্ছে কি আমরা ওই শুরুতে আলোচনা করলাম যে একটা ওয়েবসাইট যেহেতু বানানোর প্ল্যান, তো ওয়েবসাইটের তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট আর একটা হচ্ছে ব্যাক এন্ডের পার্ট, তাই না? ফ্রন্ট এন্ডের পার্টে কি কি বিষয় থাকে? ফ্রন্ট এন্ডের পার্টে কি কি বিষয় থাকে একটু বলেন। ফ্রন্ট এন্ডের পার্টে থাকে হচ্ছে গিয়ে ধরেন একটা ওয়েবসাইটের ভিজুয়াল যে পার্টটা, যেটা এজ এ ভিজিটর ক্লায়েন্ট তারা দেখতে পারে যে বিষয়টা, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। আর ব্যাক এন্ডের পার্ট হচ্ছে কি, ওই যে আপনি একটা ইনপুট দিলেন, ওই ইনপুটটা গিয়ে ডেটাবেজে ঢুকলো, আবার কোনো কিছু একটা সার্চ দিলেন, ডেটাবেজ থেকে ডেটাটাকে নিয়ে আসলো। বুঝতে পারছেন কি? এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, যেটা হচ্ছে এজ এ ভিজুয়ালটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখি। আর যেটা পেছনে থেকে ওটা ব্যাক এন্ড। পেছনে থেকে ব্যাক এন্ড বলতে কোনটাকে বোঝাচ্ছে, ধরেন আমরা যেমন গাড়ি দেখি, হ্যাঁ, গাড়ির কিন্তু আমরা ফ্রন্ট এন্ড দেখি, ব্যাক এন্ড দেখি না। ধরেন হচ্ছে গিয়ে গাড়িতে যেটা হয় চালানোর যে নিয়ম অনুযায়ী, ধরেন হচ্ছে চাবি দিয়ে স্টার্ট করে, কিন্তু স্টার্টের প্রসেসটা কিভাবে কাজ করতেছে আমি কিন্তু সেটা দেখতেছি না, যদি আবার এটা আবার টেকনিশিয়ান যারা তারা বুঝে। আবার ধরেন হচ্ছে গিয়ে এইটার ওই যে আর কি কি বিষয় থাকে, ইঞ্জিন, আপনার গিয়ার টিয়ার হাবি জাবি বা যেটাই থাকে না কেন, ওটা কিন্তু আপনার ব্যাক এন্ডের পার্ট। আর আমরা দেখি সিট কেমন, ডিজাইন কেমন, আউটলুক কেমন, কালার কেমন, এই বিষয়গুলো কিন্তু দেখি। তো এখানেও একটা যে ওয়েবসাইটে বা একটা অ্যাপ্লিকেশনে আমরা যে ইনপুট গুলো দিচ্ছি, এই ইনপুট গুলো যে রিসিভ করবে, ইনপুট গুলো যে রিসিভ করবে, রিসিভ কে করবে? এখানে তো কোনো ব্যক্তি নাই বা কোনো মানুষ নাই, রিসিভটা কি করবে? ওই রিসিভ করতেছে একটা প্রোগ্রাম বা একটা হচ্ছে গিয়ে কি বলে ব্যাক এন্ডের একটা প্রোগ্রামিং। আবার হচ্ছে ডাটাবেজে নিয়ে রাখতেছে, ওটাও ব্যাক এন্ডের একটা প্রোগ্রামিং। আবার আমি একটা রিকোয়েস্ট দিলাম, সার্চ দিলাম, উঠায় নিয়ে আসলো রেজাল্টটাকে, ওইটাও কি উঠায় নিয়ে আসতেছে কি একটা প্রোগ্রামিং, মানে রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করা। যেমন আপনি ধরেন ফেসবুকে যখন লগ ইন করেন বা মেইলে যখন লগ ইন করেন, আপনি একটা রিকোয়েস্ট দেন না, যে ইউজার নেম বা ইমেলটা লিখেন, পাসওয়ার্ডটা দেন, দেওয়ার পরে হচ্ছে গিয়ে ওইটা গিয়ে একটা লোড হয়ে আপনার ইনবক্সে আপনাকে নিয়ে যায়। এই যে আপনি একটা ফর্ম থেকে কিন্তু ইনপুট দিচ্ছেন, হতে পারে সেই ফর্মটা অনেক সুন্দর দেখতে, তাই না? ফর্ম থেকে ইনপুটটা দিচ্ছেন, এই যে আপনার ইনপুটটা যে নিচ্ছে, কে নিচ্ছে? নিচ্ছেটা কি? ইনপুটটা নিচ্ছে কি? ফ্রম ইনপুট দেওয়ার জায়গাটা হচ্ছে ফ্রন্ট এন্ডে, এটা ইনপুট। ব্যাক এন্ডের হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামিং, এখানে সেট করা আছে অটোমেশন, ও হচ্ছে গিয়ে এটা নিয়ে ডেটাবেজে চেক করতেছে, স্ক্যান করতেছে, স্ক্যান করে যদি পায় তাহলে আপনাকে লোডিং করে নিয়ে যাচ্ছে আপনার ডেস্টিনেশনে, আর যদি না পায় আপনাকে হয়তো একটা মেসেজ দিয়ে দিচ্ছে একটা। এই যে আপনার একটা কন্ডিশন মেনটেন করা, এইটা কিন্তু প্রোগ্রামিং কাজ, যেটা মার্কআপ দিয়ে পসিবল না। মার্কআপ বলতে মিন করা হচ্ছে HTML দিয়ে পসিবল না, CSS দিয়ে পসিবল না। যে তোমার যদি এই ইনফরমেশনটা সত্য থাকে, ঠিক থাকে, এইটা দেখাও বা তাকে এই জায়গায় নিয়ে যাও, যদি এটা ঠিক না থাকে তাহলে একটা তারা মেসেজ দিয়ে দাও। এই যে কন্ডিশনের বিষয়টা, এটা কিন্তু আবার কিসে দিয়ে সম্ভব না, এই হাইপারটেক্সট মার্কআপ দিয়ে সম্ভব না এই বিষয়টা। তো আমরা যেটা করতেছি, এই যে আওয়ার প্রোডাক্টসটা যে লিখছে বোল্ড করা, এই যে কন্টেন্টটা যে এখানে প্যারাগ্রাফটা লিখছে, এই জিনিসগুলো হচ্ছে কি আমরা করছি হচ্ছে কি আপনার এখানে দেখতে পাচ্ছি, এই যে সার্চের ইনপুটটা, এই যে ড্রপ ডাউনটা, এগুলো হচ্ছে আগে HTML করছে, তারপরে এটার প্ল্যান করছে যে CSS কিভাবে করলে ভালো লাগবে এটা, তারপরে ওই এলিমেন্ট গুলোকে ধরে 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 CSS করেছে। ফার্স্টে কি করেছে, আগে স্ট্রাকচার বানাইছে, যে আমার এখানে কি কি দিব এই পেজের মধ্যে, প্রোডাক্টস পেজের মধ্যে ফার্স্টে হেডিং দিব, এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন লিখবো, তারপর হচ্ছে গিয়ে কেউ যদি সার্চ করতে চায় সার্চের অপশন রাখবো, তারপর হচ্ছে কিছু প্রোডাক্ট আমরা এখানে রাখবো, আবার চাইলে আরো লোড মোডে একটা অপশন রেখে এখানে প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করাবো। তাহলে এই যে বিষয়গুলা, এগুলো তাহলে হচ্ছে কি আপনার ফ্রন্ট এন্ড থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে। ওই যে স্ট্রাকচার আগে করেছে, তারপরে যেমন এখানে বামে জায়গা রাখা, দেখেন খেয়াল করে, ডানে জায়গা রাখা, এই বাম ডানটা মেনটেন করছে, বা টপে জায়গা রাখা, বটমে জায়গা রাখা। এই যে আমরা একটু আগে বক্স মডেল দেখে আসলাম, ওই জানি এটাই তো মনে হয় দেখছি, ও আসি তো ছবি ওপেন করে, এই যে বক্স মডেলের এই যে এই বিষয়টা দেখেন, এই যে মার্জিন, মার্জিন টপ লেফট বটম রাইট এরকম ভাবে মার্জিনটা হয়েছে। বুঝতে পারছেন?
মার্জিনটা হয়েছে, এবং এই মার্জিনটা কিন্তু আপনার সিএসএস এর একটা পার্ট। মার্জিনটা কার পার্ট? সিএসএস এর পার্ট, কিন্তু মার্জিন করা বা প্যাডিং করা। দেখেন আমরাও সার্চ লিখলে একরকম দেখাবে, ওনারাও সার্চ লিখছে একটু কিন্তু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট ধরেন, চলেন আমরা একটু দেখি আমাদের ফর্মটা কই। একদম লেগে আছে না? ওনাদের দেখেন তো প্লেস হোল্ডারটা লেগে নাই, কিন্তু একটু সুন্দর মার্জিন প্যাডিং করা আছে। এটা তো সিএসএস ছাড়া পসিবল না। এরপরে আসেন হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ ভিতরে যে প্লেস হোল্ডারটা আছে, আবার মাউস ক্লিক করলে হচ্ছে গিয়ে আপনার একটা ইফেক্ট দিচ্ছে, গ্লাস ইফেক্ট একটা মনে হচ্ছে, তাই না? এই বিষয়গুলো কিন্তু সিএসএস দিয়ে করতে হচ্ছে। তারপরে আসেন হচ্ছে গিয়ে আর কি বলতে পারি আমরা এখানে, ধরেন ওই তো মোটামুটি এই যে পিকচার গুলো তারা এখানে ডিসপ্লে করেছে, এটাও কিন্তু আপনার ইসে থেকে কি নাম বলে, সিএসএস দিয়ে সুন্দরভাবে রো কলাম করে 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 তারা কাজ করেছে। এই যে এখানে যে 3টা রো করছে তারা, এইগুলো তিনোটারই কিন্তু উইথ সেম। এই দুই পাশের কন্টেন্ট কিন্তু আপনার কি ফাঁকা, যে মার্জিনের পরিমাণটাও কিন্তু সেম। তিনটা কলাম নিয়েছে তারা, 3টা হচ্ছে গিয়ে ডিভ নিছে, 3টা ডিভের মধ্যে ধরেন এটা কি পার্ট বলে, এটা হচ্ছে গিয়ে হু উই আর, ওখানে যে ডিভ ক্লাস যেটা ডিটেলস নিছে, ডিটেলস এর মধ্যে একটা হেডিং রাখছে, একটা প্যারাগ্রাফ রাখছে, হ্যাঁ নিচে একটা ইয়া রাখছে। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে গিয়ে 3টা পার্ট করছে, 3টাকে ধরেন 3 সাইডে দিয়ে দিছে, একটা ফ্লোটিং করে 3 সাইডে দিয়ে দিছে, আর এখানে হচ্ছে আইকন গুলোকে কালার করে দিছে। এই হচ্ছে বিষয়। এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে যে একটা আপনার এরিয়া নিছে তারা, লোকালি ম্যানুফ্যাকচার প্রোডাক্টস, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে গেলেও তো আমাকে সিএসএস ইউজ করতে হবে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আবার এটা যে কি বলে এটাকে, অলিভ, তার উপর আবার কালারটা সাদা না দিলে কিন্তু ভালো লাগতো না। ব্ল্যাক ব্ল্যাক যদি এখানে দিত তাহলে কিন্তু খুব একটা হাইলাইট লাগতো না। এই যেখানে লিস্ট আকারে কন্টেন্ট গুলো দিয়েছে, প্রত্যেকটা কিন্তু হেডিং আছে, দেখছেন প্রত্যেকটাতে। আসলে কি হেডিং আছে? আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। হেডিং আছে কিনা, এই যে কোর্স সোর্সটা দেখা যায় এখানে, এই পাশে স্টাইলটাও দেখা যায়, এই পাশে ইয়াটাও দেখা যায়, কি বলে স্টেটমেন্টটাও দেখা যায়। দেখেন এটাকে তারা হেডিং না নিয়ে স্ট্রং ট্যাগে লিখছে, দেখছেন? মানে যেটাকে বোল্ড বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, বোল্ডটাকে স্ট্রং বলে বলতে কি, ধরেন বি ট্যাগটা দিয়ে যদি আপনি বোল্ড করেন, এটা এসইও ফ্রেন্ডলি না, গুগল ইন্ডেক্সিং এ কোনো হেল্প করে না বি ট্যাগ দিয়ে বোল্ড যদি করেন। আর স্ট্রং ট্যাগ দিয়ে যদি বোল্ড করেন, একই আউটপুট, বিতেও যা আউটপুট স্ট্রং ও তাই আউটপুট, কিন্তু স্ট্রংটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। ঠিক আছে, এগুলো হচ্ছে জানার বিষয়, অনেকে হয়তো এই বিষয়গুলোকে খুব একটা মানে ইয়ে নেয় না, আমলে নেয় না, কিন্তু আপনাকে প্রফেশনালি কাজ করতে গেলে কিন্তু এই বিষয়গুলো জেনেই কাজ করতে হবে। কারণ কারণ কি, আমরা যেমন ইসের বিষয়ে যেমন বলি, ধরেন হচ্ছে কি আমরা একটা ক্লায়েন্টকে যখন বলি যে আপনি আমার ওয়েবসাইটটা দেখেন, আমার কোয়ালিটি দেখেন, বা আপনার টার্গেটের কোয়ালিটি দেখেন। ফর এক্সাম্পল, আমার একটা রিসেন্ট ক্লায়েন্টের একটা কাজ দেখাই, আমার ক্লায়েন্ট বলছে যে আমি হয়তো ওর মতন করে চাচ্ছি, এরকম বলে দিছে। তার প্রচুর ব্যস্ততা, তার আর কোনো কিছু বোঝার নাই, বলার নাই। সে বলতেছে যে ভাই, আমাদের জাপানের মধ্যে হচ্ছে গিয়ে এই সাইটটা মোটামুটি বেশ ভালো মার্কেট, আপনি হচ্ছে গিয়ে এরকমের কাছাকাছি আমার কিছু একটা বানায় দেন। তো কাছাকাছি তো আর পুরোপুরি বানানো যায় না, হয়তো কাছাকাছি করতে গিয়ে একটু অন্যদিকে রাস্তাটা মন নেয়। তো তার এটা অনুযায়ী এখনো ওটা প্রোডাকশন মোডেই আছে। যেমন তার ব্র্যান্ড হচ্ছে, তার আগে অলরেডি একটা ওয়েবসাইট আছে, বাট ওইটা তার কাছে পছন্দ না, ওইটা এতটা ফ্রেন্ডলি না। এটা হচ্ছে আবার আমাদের টিমের বানানো, এটা হচ্ছে আবার আমাদের টিমের বানানো।
না না না, এটা যতটুকু যায়, এটা কোনো হাইট নেই। এখন আসেন এটা চেক করে তাকে কিভাবে বলবো আমরা? পেজ ইনসাইট দেখি, পেজ ইনসাইটস, পেজ ইনসাইট থেকে ওনার পেজটাও দিব আমরা, এই হালাল ফুডের এটা অ্যানালাইজ, ও একটু টাইম নিবে। মিসিং করতেছে কিছু বিষয়, নেট কি স্লো মনে হয় না? এটা কিন্তু তার ডোমেনে নাই, আমাদের ডোমেনে আছে, সাব ডোমেনে উঠানো। এই দেখেন তার নামটা দিয়ে আমাদের ব্র্যান্ডের সাবডোমেনে আমরা এটা দিয়ে প্রোডাকশনে মোডে দিয়ে আমরা ট্রাই তাকে, আর কি ওটা কি বলে, মানে তাকে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করা, দেখেন আপনি চেক করে দেখেন ঠিক আছে কিনা বা ইয়ে আছে কিনা, আপনি ইউজ করতে থাকেন। যখন মনে হবে যে না আমার সব দিক থেকে ওকে, এবার আপনার সার্ভারে এটা দিয়ে দেওয়া হবে। এই দেখেন পারফরমেন্স, অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিস, এসইও, এই ইনসাইটটা কিন্তু আমাদের দরকার ক্লায়েন্টকে দেখানোর জন্য, বুঝতে পারছেন? সাইট পারফরমেন্স, পারফরমেন্স তো বুঝতেছেন, এটা ইউজার যে একটা রেসপন্স থাকে, অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিস বলতে যে যে কোডিংটা করতেছি আমরা এখানে, মানে কোডিং এর স্ট্রাকচারটা কতটুকু মেনটেন করতেছি আমরা, আমাদের ভিতরের এই ট্যাগ গুলো যে নেওয়া বা কাজগুলো করা এটা কতটুকু এসইও ফ্রেন্ডলি, এই বিষয়গুলো কিন্তু রিপোর্ট দিতেছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসা। এবার আমাদেরটা দেখেন একটু কাইন্ডলি, দেখতেছেন? এবারে চলেন একটু কম্পেয়ার করি, ওর পারফরমেন্স কত? 36, আমাদেরটা কত? 69, ডাবল। অ্যাক্সেসিবিলিটি 70, আমার কত? 82, ওর কত? বেস্ট প্র্যাকটিস 74, আমারটা কত? 96, ওর এসইও ফ্রেন্ডলি কত? 85, আমার আছে 90 আপ। এবং এটাকে আরো ইনক্রিজ করবে, এটা কিন্তু আমার ডোমেইনে আছে, আমার ডোমেইন বলতে আমার কোম্পানির ডোমেইনে আছে, ওই জানি এই যে এই ডোমেইনটা কিন্তু আমার, সাবডোমেইন দেবো একটা ভিজুয়ালটা বোঝার জন্য। এখন এটা মোটামুটি তার সাথে কন্ট্যাক্টই হয়েছে একদম ফার্স্ট টু লাস্ট, মানে থাকে না বিষয়টা, একদম ওই যে রেডি ফ্ল্যাট, চাবিটা বুঝাই দিলে সেই জাস্ট এসে ঘুমাবে, এইটা কন্ট্যাক্ট হয়েছে এরকম। না একদম, তার একটা সাইট আছে, এই দেখেন এটা তার পুরনো সাইট,
ধরেন তার পুরনো ফ্ল্যাট, আইসা বললো যে ভাই আমার ফ্ল্যাটটা দেখেন, এই জিনিস আছে, আমাকে নতুন একটা ফ্ল্যাট করে দেন আপনি, যে দেখেই আমার ভালো লাগে, আর কিছু বলতে পারি না আমি। কিভাবে কি করে না করে সেটা আপনি জানেন, আমি জানি না, আমার সময়ও নেই, মাথা ব্যথাও নেই, কিছুই নেই। আমি আপনাকে পে করবো, আপনি আমাকে সবকিছু করে দিবেন একদম। এরপরে কাস্টমাইজ করা, ফর এক্সাম্পল এই এখানে একটা পিকচার হবে, এটা সে আপলোড করবে। হ্যাঁ, এটা সে করবে, এটার অপশনগুলো আমরা ব্যাক এন্ডে দিয়ে দিছি। এটা যেমন টিস্যু দিতে পারলে মনে হয় ভালো হতো, আছে এখানে। হ্যাঁ, এটা ধরেন হচ্ছে লগ ইন করার জন্য এই যে অ্যাডমিন প্যানেল। নেট স্পিড 12টা মনে হয় না আজকে। এই যে দেখেন, এই ওই যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে যে বিষয়টা, ব্যাক এন্ড কোত্থেকে কন্ট্রোল হচ্ছে। এই যে আপনি ধরেন এখানে একটা পিকচার আপনি যে কাজ করবেন, কোত্থেকে কন্ট্রোল হচ্ছে, এটার ব্যাক এন্ডটা আমরা বানিয়ে রাখছি। কিভাবে, যে ক্লায়েন্ট এখানে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ওই যে ক্রেডেনশিয়াল নট ম্যাচ, ইউজার নেম পাসওয়ার্ডটা ভুল দিছি। এই যে দেখেন, তার ওই ফ্রন্ট এন্ডের কন্টেন্টটা মেনটেন করার জন্য এখানে দেখেন এই যে একটা অপশন রাখছে হচ্ছে গিয়ে, এটা যে যেভাবে আসলে এই যে এই বিষয়গুলোকে এক একজন ডেভেলপার এক এক স্টাইলে হয়তো মেনটেন করে তাদের জায়গা থেকে। যেমন আমি এখানে রাখছি কি মাস্টার সেটআপ, যেগুলো তার আসলে সবসময় কাজ করা হবে না, হয়তো একবারই কাজ করা হয় বা দুইবার কাজ করা হবে। যেমন তার প্রোডাক্টের যত ক্যাটাগরি আছে তত ক্যাটাগরি গুলো এখানে বানাবে। এই ক্যাটাগরি গুলো সে সে বলতে আমরাই বানিয়ে দিয়েছি তাকে, তার আগের ওয়েবসাইট থেকে দেখে দেখে আমাদের টিম এই বিষয়গুলো বানিয়ে দিছে। এবং এই প্রত্যেকটার সাথে রিলিভেন্ট একটা ইমেজও আমরা বানিয়েছি। এগুলো কিন্তু একটাও, কারণ এগুলো যদি আপনি ধার করা ইমেজ নেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু থাকবে, যার কারণে ইমেজগুলো আপনাকে মেক করে দিতে হবে। আমাদের ডিজাইন টিম এগুলো সব কিছু মেক করে দিচ্ছে। হ্যাঁ, ওইটা আপনাকে আপনার মতো করে কাস্টমাইজ করে তারপর দিতে হবে। মানে যে চাল ডাল মাছ মাংস এগুলো আমি এখন কই পাবো, তাই না? এগুলো তার কিছু তার নিজস্ব ওয়েবসাইট থেকে নেওয়া, কিছু গুগল থেকে নেওয়া, ওইগুলোকে আবার ডিজাইনার একটু প্রসেস করে এটাকে তার মতো করে সাজায় নিতে হয়েছে। এই যে কি সুন্দর ধরেন শোল মাছ, এই শোল মাছ আমি কি বাজারে গিয়ে তার মাছের ছবি উঠাই নাই। হ্যাঁ, তো এটারে কি করা হয়েছে, তিনটা জায়গা থেকে শোল মাছ এনে তিনটাকে একটা সিরিয়ালে রেখে, হ্যাঁ, ওইটাকে একটা সুন্দরভাবে একটা ফিনিশিং এনে এটাকে একটু হাইলাইট করা করে তারপর দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাক এন্ড, এটা এখান থেকে আপনি ক্যাটাগরি ইনপুট দিবেন, অটোমেটিক্যালি এটা ফ্রন্ট এন্ডে দেখা যাবে। যেমন এই যে বাম পাশে দেখছেন এগুলো সব কিন্তু কি ক্যাটাগরি। তো আমি ধরেন হচ্ছে কি একটা ক্যাটাগরি একটা ইনপুট দিই, এখানে দেখেন খেয়াল করেন, অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি নেম দিব কি, ধরেন দিলাম হচ্ছে গিয়ে মেডিসিন বা এরকম কিছু একটা দিলাম, মেডিসিন। আমরা এখানে ইমেজ সাইজটা ডিফাইন করে দিছি যে যে কোনো সাইজের ইমেজ দিলে সে আসলে ইনপুট দিতে পারবে না, কারণ তার হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি সাইজ করে আসতে হবে। এখানে ধরেন এগুলোর সাইজ আমি কত জানি না, আমি হয়তো এখান থেকে কোন একটা ছবি ধরেন ইউজ করি, এটার সাইজ কত, যাই হোক কাছাকাছি আছে। আমি এটাকে ধরেন কোনো কারণে এডিটে নিয়ে যাই, এডিট 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 রিসাইজ, অটো রেশিওটা বন্ধ করে দেই, কত জানি 600 বাই 600।
কি বলতেছে, ঠিকই তো আছে। প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার বিটুইন 1 এন্ড, ও সরি পিক্সেলে যেতে হবে, তো পিক্সেলে না গেলে তো হচ্ছে না, আমার তো পিক্সেল ডিফাইন করা 600, আমি তো পার্সেন্টেজে চলে গেছি 600। তো সেভ দেই, এটা কই ডে 3 তে আছে, ঠিক আছে। এখান থেকে আমি কুইক অ্যাক্সেস ডে 3 ইমেজেস, এই তো মেডিসিন দিলাম ক্যাটাগরির নাম, এবং এটা স্ট্যাটাস কি অ্যাক্টিভ থাকবে না ডিঅ্যাক্টিভ থাকবে। আমি চলে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, মানে এই ক্যাটাগরিটা আমি এখন আসলে অ্যাভেলেবেল রাখি না, রাখতেছি না, পরে রাখতে পারি, তাহলে ইনঅ্যাক্টিভ করে দিবে, অ্যাক্টিভ চলে অ্যাক্টিভ। হ্যাঁ, এটা কি হোমে দেখাবে নাকি দেখাবে না, এই সব কিছু কিন্তু আমরা ব্যাকএন্ড থেকে মেনটেন করে দিব। ওকে, দিয়ে আমি হচ্ছে গিয়ে সাবমিট দিলাম। এগুলো হ্যাঁ, তার বিজনেসের স্বার্থে তাকে এটা করতে হবে। আমি যে হোম পেজে আসি, এসে দেখি নেট অনেক কিন্তু ইয়া দেখাচ্ছে। এখানে যে সার্চ ইঞ্জিন কত এই পেজের ভিতরে সার্চ এটার এদিকে কিরকম কোনটা, এই যে উপরে যে একটা প্রোডাক্ট সার্চ, সার্চ ফর প্রোডাক্ট, ওই সার্চ ফর প্রোডাক্ট তো এই সাইটের ভিতরে যে প্রোডাক্ট, এই ওয়েবসাইট থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি কিভাবে ডিফাইন করছেন? ওইটা হচ্ছে কি আপনার একটা ইয়েতে ফেলে আপনার ম্যানেজ করা হয় প্রোগ্রাম, তো অবশ্যই। একটু আগে আমরা যেটা দিলাম ওইটাকে ইনপুট নেয় নাই, নিচে তো মেডিসিন, ক্যাটাগরি নাম হচ্ছে মেডিসিন। এবার এটা এখানে রিলোড দিয়ে দেখি, ওই যে মেডিসিনটা চলে আসছে, দেখছেন? তাহলে সে তার তো আর কোডিং করার দরকার হয় না এখানে একটা ছবি দেওয়ার জন্য। তো এই প্রসেসটাকে বলতেছি আমরা কি ডাইনামিক, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই কন্ট্রোল করা যাচ্ছে, তার তো কোডিং নলেজ দরকার নেই, সে শুধু বসে বসে ইনপুট দিবে। বা তার হয়তো একটা টিম থাকতে পারে, যেহেতু এখানে অনেক প্রোডাক্ট, প্রায় 1200 প্লাস প্রোডাক্ট আছে। এইটা আমরা 2.5-3 মাসের মতো হবে আর কি। এখানে তো ইস্যুস অনেক, এই যে দেখেন সর্টিং করা যাচ্ছে, কিভাবে আপনি মেডিসিন সেলের নিচে সরাইতেছেন, এরপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, এই জিনিসগুলো সচরাচর সব জায়গায় হচ্ছে গিয়ে থাকে না। এগুলো হচ্ছে গিয়ে আপনার তার এই যে চাওয়া পাওয়ার উপরে কিন্তু খালি প্রাইসিং উঠে, তার যে প্রত্যাশার উপরে কিন্তু প্রাইসটা শুধু ইনক্রিজ করতেই থাকে, যা চাইবে তার যত বেশি চাওয়া তত বেশি প্রাইসিং আপ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিড ডকুমেন্ট করতে হয় তো আমাদের। এই যে ধরেন আপনি ক্যাটাগরি বানাইছেন না, মেডিসিনের মধ্যে তো অনেক মেডিসিনের ইয়া আছে, সাব ক্যাটাগরি আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আমি অ্যাডে যাই, অ্যাডে গিয়ে ধরেন একটা সিলেক্ট ক্যাটাগরি, ফার্স্টে ধরেন হচ্ছে কি একটু আগে মেডিসিন না দিলাম, মেডিসিন দিছেন একটু আগে, ওই যে মেডিসিন, মেডিসিন সাব ক্যাটাগরিতে কি দিব, ধরেন হচ্ছে গিয়ে মেডিসিনের মধ্যে ধরেন হ্যাঁ ভিটামিন, ভিটামিন এটার ছবি থাকলে আপনি ছবিটা দিতে পারেন। আমি এখন ছবি কই পাই, এইটাই ধরেন দিলাম, এডিট রিসাইজ পিক্সেল, এটা অফ করে দিয়ে 680 তো, ওটা তো এই সাইটেরই ছবি। আচ্ছা, এই যে ডুপ্লিকেট ছবিতে সমস্যা হবে না, সমস্যা হবে যে এইখানে এগুলাতে হচ্ছে ইউনিক করে দেওয়া আছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলোতে ইউনিক করে দেওয়া আছে। এই যে সাবমিট দিলাম, তাহলে ভিটামিন একটা ক্যাটাগরি হয়ে গেছে। ঠিক আছে, এখন একটা আপনার প্রোডাক্ট আপলোড করবেন, আমরা এখানে আবার ইউনিট গুলোকে আপনার প্রিডিফাইন করে ফেলি, ডাইনামিক করে ফেলি। যেমন কোন প্রোডাক্ট সে কেজিতে বিক্রি করবে, কোন প্রোডাক্ট মিলিমিটারে, কোন প্রোডাক্ট হচ্ছে কি আপনার ইসে বিক্রি করবে, কি নাম পিসে করবে, ডজনে করবে, বা কোনটা হচ্ছে গিয়ে বক্সে করবে, সেট করবে, জাস্ট একটা ফুল নেম একটা শর্ট নেম। এই দেখেন এখানে সেট, লিটার, বক্স, পিস, হ্যাঁ গ্রাম, কিলোগ্রাম সব আছে। সে হয়তো বিভিন্ন ব্র্যান্ডের সাথে
ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যে সেল করে সেগুলোর একটা ছবি যাতে এখানে রাখে। হ্যাঁ, অফার ক্যাটাগরি, বিভিন্ন অফার দেওয়া হয়, হোলসেল অফার, ঈদের অফার, তারপর আর কি থাকে অফার, বৈশাখী অফার। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আপনার এই তো বিভিন্ন রকমের থাকে। তো এইগুলো হচ্ছে অফার টফার, এখান থেকে আপনি ক্রিয়েট করে দিতে পারবেন। এখন প্রোডাক্ট আপলোড দিবেন কোথায়, যে প্রোডাক্ট লিস্ট থেকে, প্রোডাক্ট লিস্টে গিয়ে আপনি অ্যাড প্রোডাক্ট, এরপরে প্রোডাক্ট নাম দেন, ধরেন হচ্ছে গিয়ে কি দিবেন, একটা ভাইরালিন। ভাইরালিন কি হচ্ছে গিয়ে আপনার ওয়েট কত, 500, ইউনিট কত, ml, বাইং প্রাইস কত, ধরেন হচ্ছে গিয়ে 500, সেলিং প্রাইস কত, 560, 560। এটা ক্যাটাগরি কি বলেন তো, মেডিসিন। সাব ক্যাটাগরি কি, এটা অটোমেটিক্যালি এখানে শো করবে। ব্র্যান্ড দিলাম না, ম্যান্ডেটরি না, ওপেনিং স্টক ম্যান্ডেটরি। অফার চাইলে দিতে পারি, জি। মানে এখন হচ্ছে গিয়ে এই সাইটটাতে যখন আমি কাজ শুরু করব, তখন যদি আমার এই শপে বা আমার বিজনেসে বা ইনভেন্টরিতে কোনো প্রোডাক্ট যদি না থাকে, তাহলে জিরো। আর যদি প্রোডাক্ট থাকে, এই মুহূর্তে একটা ম্যানুয়াল লিস্ট আছে আমার, সেটা দেখে কয়টা আছে, ওইটা আমি এখানে ইনপুট দিই, ওপেনিং স্টক। তারপর হচ্ছে ইমেজ সাইজ, এটা তো রেগুলারই 600 বাই 600। এখানে ধরেন এখান থেকে কোন একটা ছবি দিয়ে দিই আমরা, ডেস্কটপ অ্যাক্সেস, ইমেজেস, প্রোডাক্টের ইমেজ টিমেজ কি নাই, তো অনেক বড়। এটা দিয়ে দিলাম একটা প্রোডাক্ট, এখানে ডেসক্রিপশন গুলো লিখে দিতে হবে। আমি এটা হিবিজিবি লিখে দিলাম, শর্ট ডেসক্রিপশন হিবিজিবি লিখে দিলাম। এটা কি আপনার কোথায় যাবে, স্পেশাল অফারে যাবে, এখানে বিভিন্ন কিন্তু ক্যাটাগরি থাকে ই কমার্স গুলোতে, আপনারা দেখছেন কিনা, নাকি হট আইটেমে যাবে, নাকি নিউ অ্যারাইভেলে যাবে। আমি বললাম যে নিউ অ্যারাইভেলে যাবে, এটা হট আইটেমেও যাবে, দিয়ে আমি সাবমিট দিয়ে দিলাম, কিন্তু সাবমিট হয়ে গেল। এখন এখানে যে খুঁজি, মেডিসিনে ক্লিক করলাম, আন্ডারে একটা প্রোডাক্টই আছে, একটা ক্যাটাগরি একটাই প্রোডাক্ট, যে ভিটামিন। এটা নেট ওয়েট 500 ml টা দিতে ভুলে গেছি, যাক ভালো একটা জিনিস চোখে পড়লো। আচ্ছা, এই যে এটা ডিটেলস, এই তো ডেসক্রিপশন দেখছেন, যেটা দিছি ওইটাই কিনতে আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে কোয়ান্টিটি কয়টা দিব, ওই যে অ্যাড টু কার্ট দিলে এই ভদ্রলোক কার্টে কিন্তু চলে আসছে, এখান থেকে আপনি ইনক্রিজ করতে পারবেন। দিয়ে হচ্ছে গিয়ে চেক আউটে গেলে এখানে বিল টিল দিয়ে বের হয়ে যাবে। এখনো দেইনি, কারণ এটা ফুললি যখন ডেলিভার হবে, ডেলিভার হবার পরে সে হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্টের যেই ইয়ে আছে, কোম্পানিগুলো আছে, ওদের কাছে অ্যাপ্লাই করলে তারা আবার এপিআই গুলো দিলে তারপর এটা এখানে অ্যাড করা হবে।